আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। পরিবেশ রসায়নের পরবর্তী ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা একটা ম্যারাথন ম্যাথের ক্লাস নিয়েছি, প্রচুর পরিমাণ ম্যাথ করেছি। আবার একটু পালা এসছে, আমরা একটু থিওরি পড়বো এবং তার সাথে একটু করে ম্যাথ করব। সো আজকের যে টপিকটা, এটার ছোটোখাটো একটু পার্ট আপনারা ফার্স্ট পেপারের 4 নাম্বার চ্যাপ্টারে পড়েছিলেন। এখন এটা বিশদভাবে জানার সময় হয়েছে। আজকে আমরা বেসিক্যালি পড়ব ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং তৎসংশ্লিষ্ট গাণিতিক সমস্যাগুলি। ঠিক আছে? তো ডাল্টনের আংশিক চাপ সূত্র যদি পড়তে যাই, প্রথমে আমরা যদি চলে যাই ফার্স্ট স্লাইডে, আংশিক চাপ জিনিসটা কি এই বিষয়ে আগে আমাদের একটা ধারণা লাগবে। তো টপিকটা পড়ি কি, মানে সংজ্ঞাটা পড়ি কি বলা হচ্ছে বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের, এই যে এই ব্যাপারটাই বিক্রিয়াহীন কথাটার উপরে মনোযোগ দিবেন। এমন একটা অবস্থা যখন বিক্রিয়া হচ্ছে না, দুইটা গ্যাসের মধ্যে যখন বিক্রিয়া হচ্ছে না, এই অবস্থায় আমরা আংশিক চাপের লজিক পাবো। ইনফ্যাক্ট যখন সাম্যাবস্থায় থাকে সে সময় এই লজিকটা চলবে, কারণ সাম্যাবস্থায় বিক্রিয়া চললেও কারো ঘনমাত্রা চেঞ্জ হয় না। ওই যে ফার্স্ট পেপারের 4 নাম্বার চ্যাপ্টার, সাম্যাবস্থা বা যে কোনো গ্যাস মিশ্রণ যেখানে কোনো আর বিক্রিয়া চলছে না, এরকম একটা অবস্থায় গ্যাস মিশ্রণের কোনো একটা উপাদান গ্যাস, মিশ্রণের মধ্যে 2-3-4টা গ্যাস আছে, যে কোনো একটা গ্যাস আমরা কাল্পনিকভাবে ধরে নিচ্ছি যে ও যদি পাত্রের পুরোপুরি আয়তনটা দখল করে, তবে যতটুকু চাপ প্রয়োগ করবে তাকে ওই উপাদান গ্যাসের আংশিক চাপ বলা হবে। সো সিম্পলি স্পিকিং, যদি একদমই মানে মুখে মুখে জিনিসটা এক্সপ্লেন করি, জিনিসটা সিম্পলি এরকম যে মিশ্রণের মধ্যে একটা গ্যাস পাত্রের দেয়ালে যে ধাক্কাটা মারবে সেটাই তার আংশিক চাপ। তো ধরেন মিশ্রণে 3টা গ্যাস আছে, একটা গ্যাস যে প্রথম গ্যাসটা যে ধাক্কা মারলো সেটা হচ্ছে প্রথম গ্যাসের আংশিক চাপ, দ্বিতীয় গ্যাসের অণুগুলা পাত্রের যে দেয়ালে যে ধাক্কা মারলো সেটা দ্বিতীয় গ্যাসের আংশিক চাপ, তৃতীয় গ্যাসের অণুগুলা পাত্রের দেয়ালে যে ধাক্কাটা মারলো সেটা তৃতীয় গ্যাসের আংশিক চাপ। সো সিম্পলি স্পিকিং আপনি তো বুঝতেছেনই আশা করি যে এক একটা গ্যাসের মানে এক একটা উপাদান গ্যাসের মিশ্রণে তো 2-3টা আলাদা গ্যাস আছে, এরকম উপাদান গ্যাসগুলা যে কোনো একটা উপাদান গ্যাস যে ধাক্কাটায় মারবে সেটাকে আমরা বলবো আংশিক চাপ। কাল্পনিকভাবে ধরে নেওয়া হয় যে পাত্রের পুরোপুরি আয়তন সে দখল করেছে, ওর উপস্থিতিতে অন্য পাত্র মানে পাত্র অন্য, ফর এক্সাম্পল আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করি। ধরেন কোন একটা পাত্রে, লেটস সে এরকম একটা পাত্র আছে, এখানে আমি এই এক কালার দিয়ে এই গ্যাস বোঝাচ্ছি। ধরেন আমার নাইট্রোজেন গ্যাসের অণু আছে এখানে 8টা, 4, 5, 6, 7, 8, 4 আর 3 7, 8, ঠিক আছে? 8টা নাইট্রোজেন গ্যাসের অণু নিলাম, আর ধরেন 2টা নিলাম অক্সিজেনের অণু। লেটস সে 2টা নিলাম অক্সিজেনের অণু, এখানে একটা অক্সিজেন অণু, এখানে একটা অক্সিজেন অণু। চিহ্নিত করলে এই যে সবুজ কালারের যেটা সেটা O2 অণু, O2, আর গোলাপি কালারের যে অণুগুলা সেগুলো হচ্ছে নাইট্রোজেন অণু। এভাবে ধরে নিলাম আমরা, ভালো কথা। এরকম যদি পাত্র আমরা একটা নিই, এই পাত্রের মধ্যে নাইট্রোজেনটা পুরো পাত্রের আয়তন দখল করলে, কাল্পনিকভাবে ধরে নিচ্ছি যে ওরা পুরো পাত্রের আয়তন দখল করছে, মিনিং আমি যদি এখন এই পুরো এই পাত্রের মধ্যে এবার ধরেন শুধু আমি নাইট্রোজেন গুলা কল্পনা করলাম, নাইট্রোজেন গুলা 1 2 3 4 5 6 7 8, সেম পাত্র আমরা ধরে নিলাম যে নাইট্রোজেন পুরো পাত্রের আয়তন দখল করলো। এই অবস্থায় সে যে চাপটা প্রয়োগ করবে, এই অণুগুলা যে চাপগুলা দিবে, পাত্রের দেয়ালে যে ধাক্কাগুলা দিবে, সেই ধাক্কাটাকে আমরা বলবো নাইট্রোজেনের আংশিক চাপ Pn2। ঠিক আছে? সেম ওয়েতে প্লাস যদি করি, আমরা প্লাস করলে আরেকটা পাত্র, সেম পাত্রই আমরা ধরে নিলাম এবার নাইট্রোজেন গ্যাস নাই, এবার শুধু আছে অক্সিজেন গ্যাস। সো অক্সিজেন গ্যাসকে আমরা সবুজ কালার দিয়ে দেখিয়েছিলাম। এই সবুজ কালারের অণুগুলা পাত্রের দেয়ালে যে ধাক্কাটা মারবে সেটা হচ্ছে অক্সিজেনের আংশিক চাপ। সো যেটা বুঝলাম সবারই আয়তন সেম, ভি আয়তন, তিনজনেরই আয়তন ভি, তিনজনেরই না, অ্যাকচুয়ালি একটাই পাত্র। আমরা চিন্তা করছি যে নাইট্রোজেন গুলা পুরো পাত্রে থাকলে একা একা যে ধাক্কাটা মারবে সেটা নাইট্রোজেনের আংশিক চাপ, অক্সিজেন গুলো একা একা পাত্রে থাকলে যে ধাক্কাটা মারবে সেটা অক্সিজেনের আংশিক চাপ। এখন পুরো পাত্রটা কেন ধরা হয়, কেন কল্পনা করা হয় যে পুরো পাত্র, এই জিনিসটা এক্ষুনি আমরা বুঝবো না, আমাদের আর কিছু পরে, আর 2-1টা ক্লাস পরে আমি আপনাদের গ্যাসের গতিতত্ত্ব পড়াবো, তখন গিয়ে আমি আপনাদেরকে এই আইডিয়াটা দিব কেন পুরো পাত্রের আয়তনটাকে ধরা হচ্ছে। যে বলা হচ্ছে যে নাইট্রোজেন পুরো পাত্র দখল করলে যে চাপটা দিবে সেটা নাইট্রোজেনের আংশিক চাপ, অক্সিজেন পুরো পাত্র, এই পুরো পাত্র দখলের ব্যাপারটা এটা আমরা গ্যাসের কি বলে গতিসূত্র বা গতিতত্ত্ব থেকে পাবো। সো আর 2টা ক্লাস পরে ইনশাল্লাহ ওটা আমরা পড়বো, তখন আমরা ইনশাল্লাহ ওটা ধরে ফেলবো। ঠিক আছে? সো আমরা তাহলে আবার একটু রিপিট করছি, কি বললাম, যে কোনো একটা মিশ্রণের মধ্যে ওই মিশ্রণের কোনো একটা উপাদান গ্যাস যদি পুরো পাত্রের আয়তনটা দখল করে, তাহলে যে চাপটা প্রয়োগ করবে তাহলে সেটাই হচ্ছে ওই উপাদান গ্যাসের আংশিক চাপ। তার সাথে ডাল্টনের সূত্র মতে, এই যে ডাল্টনের সূত্র যে লেখা আছে, ডাল্টন সাহেব আমাদেরকে বলছেন যে এই উপাদান গ্যাসগুলা
যে আংশিক চাপটা দিবে সে আংশিক চাপটা হচ্ছে মোট চাপের সমান। উপাদান গ্যাসগুলা যে আংশিক চাপটা দিবে সেটা হচ্ছে মোট চাপের সমান। মিনিং এই পাত্রের মোট চাপ, ধরেন এই পাত্রে দুইটা গ্যাসই আছে, আমাদের এই পাত্রের মোট চাপটাকে যদি আমরা পি টোটাল ধরে নেই, এই পাত্রের মোট চাপকে যদি আমরা পি টোটাল ধরে নেই, সূত্র তত্ত্ব মতে, ডাল্টনের সূত্র মতে পি টোটালের পরিমাণটা হবে কি, নাইট্রোজেনের আংশিক চাপ আর অক্সিজেনের আংশিক চাপের যোগফল। নাইট্রোজেনের আংশিক চাপ আর অক্সিজেনের আংশিক চাপের যোগফল। তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র, যে উপাদান গ্যাসগুলা যে আংশিক চাপটা প্রদান করে সেই চাপগুলাকে যোগ করলে মোট চাপ পাওয়া যায়। সিম্পল অ্যাজ ফাক, একদমই সিম্পল জিনিস। কিরকম, ওরা আলাদা আলাদা ভাবে যে চাপ দিচ্ছে, নাইট্রোজেন আলাদা করে যে চাপ দিচ্ছে আর অক্সিজেন আলাদা করে যে চাপ দিচ্ছে, সেটাকে যদি আমরা যোগ করি, মিশ্রণ মানে তো দুইজনের যোগফল, রাইট? তাহলে মিশ্রণে এই দুইজনকে যদি আমরা যোগ করি, মোট চাপটা হবে এদের দুইজনের চাপের যোগফলের সমান। এটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। তাহলে যদি পরীক্ষায় আসে আংশিক চাপ কাকে বলে, উপরের অংশটুকু লিখবেন। আর যদি বলে ডাল্টনের সূত্রটি বিবৃত করো, একসাথে 2 লাইন লিখবেন। প্রথমে আপনি আংশিক চাপের সংজ্ঞা দিবেন এবং তারপর পরই আপনি হচ্ছে ডাল্টনের এই অংশটা বলবেন যে উপাদান গ্যাস সময়ের আংশিক চাপের যোগফল মিশ্রণের মোট চাপের সমান। ঠিক আছে, দ্যাটস ইট। এই গেল হচ্ছে আংশিক চাপ আর ডাল্টনের সূত্র। আমাদের কাজ হচ্ছে এই যে পি টোটাল এগুলো বের করছি, এগুলো কোত্থেকে এসছে এই জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া পাওয়া, বা কোত্থেকে আসছে না এখান থেকে সূত্র বানানো, অঙ্ক করার জন্য সূত্র বানাবো আমরা এখন। ঠিক আছে, তো এটা করার জন্য যেটা করা হয়েছে, দেখেন প্রথমে দুইটা পাত্র নেওয়া হয়েছে। একটাতে এ গ্যাস আছে যার চাপ হচ্ছে P1 V1, আয়তন হচ্ছে V1। আর একটা পাত্রে বি গ্যাস আছে, চাপ P2 V2। এই দুইটা গ্যাসকে, এ আর বি গ্যাসকে আমরা তৃতীয় একটা পাত্রে মিক্স করছি, এই কারণে A + B মিক্স লেখা আছে, মিক্সচার। এই পাত্রের টোটাল আয়তনটা হচ্ছে V, আর এই দুইজন গ্যাসের যে চাপের যে যোগফলটা, আংশিক চাপের যে যোগফলটা, সেটাকে ধরছি পি টোটাল। তাই যদি হয়, এরকম যদি কন্ডিশন হয়, ধরেন এ গ্যাসের জন্য আমরা এখন একটু সূত্র প্রতিপাদন করি, তাহলে হবে। আমরা লিখি এখানে এ গ্যাস, এ গ্যাস বয়েলের সূত্র অ্যাপ্লাই করব। তাই আমি প্রথমে লিখলাম প্রাথমিক চাপ, প্রাথমিক চাপটা হচ্ছে আমাদের লিখি প্রাথমিক চাপ ইকুয়াল টু হচ্ছে কত, P1। প্রাথমিক আয়তন ইকুয়াল টু হচ্ছে V1। খেয়াল করবেন এ গ্যাসটাকে যখন আমরা তৃতীয় পাত্রে মিক্স করলাম, এই যে এ গ্যাসকে, এই এ গ্যাসটাকে যখন আমরা এই পাত্রে নিয়ে আসলাম, তখন গিয়ে নতুন আয়তনটা কত হয়ে গেল, শেষ আয়তন। আমরা যদি শেষ আয়তনটা বলি, ওই পাত্রের আয়তন দেওয়া আছে V, তাহলে শেষ আয়তন হচ্ছে V লিটার, আমি V লিখে রাখলাম। ঠিক আছে, এখন আর তাহলে শেষ চাপটা, এই যে যে শেষ চাপটা পাবো, নতুন পাত্রে গিয়ে যে শেষ চাপটা পাবো, সেই চাপটাই হচ্ছে বেসিক্যালি এ গ্যাসের আংশিক চাপ। এ গ্যাস এর আংশিক চাপ বুঝতে হবে আপনাকে কনসেপ্টটা, কেন এটাকে এ গ্যাসের আংশিক চাপ বলছে। বিকজ যখন আমরা এই এ গ্যাসটাকে এই থার্ড পাত্রে মেশাবো, থার্ড পাত্রে কিন্তু শুধু এ গ্যাস থাকছে না, একই সাথে বি গ্যাসও থাকছে। তার মানে থার্ড পাত্রটা হচ্ছে গ্যাসের একটা মিশ্রণ। এই মিশ্রণের ভি আয়তনে থাকার সময় এই এ গ্যাসটা যে চাপটা দিবে সেটাই হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ। তার মানে এ গ্যাসের যে শেষ চাপ সেটাই হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ, সেটাকে আমরা ধরে ফেলতেছি PA, এটাকে লিখলাম ধরেন PA। এখন ভালো কথা, সবগুলা লিখছি। তাহলে বয়েলের সূত্রটা যদি আমরা এখন অ্যাপ্লাই করি, বয়েল মতে আপনারা জানেন বয়েলের সূত্র থেকে আমরা জানি পিভি এর মান ধ্রুবক থাকে, অর্থাৎ P1 V1 = P2 V2। সেই সূত্রটা চিন্তা করলে আমরা এইভাবে লিখতে পারি যে P1 V1 is equal to P1 V1 is equal to PA into V, PA into V। কারণ শেষ চাপ আর শেষ আয়তনের গুণফলটা হবে হচ্ছে প্রাথমিক চাপ আর প্রাথমিক আয়তনের গুণফলের সমান, এটা বয়েলের সূত্র থেকে আমরা জানি। তার মানে আংশিক চাপ আমরা পেয়ে যাব PA ইকুয়াল টু কত হবে, PA ইকুয়াল টু হবে P1 V1 ডিভাইডেড বাই V, P1 V1 ডিভাইডেড বাই V। এটা হয়ে যাচ্ছে আমাদের তাহলে এ গ্যাসের আংশিক চাপ পেয়ে গেলাম। কনসেপ্টটা বুঝি আবারও, যে এ গ্যাসটাকে আমরা যখন নতুন পাত্রে মিশাইছি বি গ্যাসের সাথে, তখন এ গ্যাসের যে নতুন চাপটা তৈরি হয়েছে, ওই নতুন চাপটাই হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ, যেটা বলছি শেষ চাপ নামে ডাকছি আমি। নতুন চাপটাই শেষ চাপ, আর ওই চাপটাই হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ, সেটাকে PA দিয়ে প্রকাশ করছি। তারপর বয়েলের সূত্র অ্যাপ্লাই করছি, বয়েলের সূত্র অ্যাপ্লাই করে আমরা আংশিক চাপের মানটা বের করেছি, দ্যাট ইজ PA। এবার সেম কাজটা আমরা বি গ্যাসের জন্য করব, ভ্যালুগুলো দেখে নেই, পরের স্লাইডে যাই। আমরা যদি বি গ্যাসের জন্য সেম জিনিসটা অ্যাপ্লাই করি, লিখি এখানে বি গ্যাস। বি গ্যাসের ক্ষেত্রে প্রথম চাপ বা প্রাথমিক চাপটা যদি চিন্তা করেন, প্রথম চাপটা ছিল P1, প্রথম যে আয়তনটা ছিল, প্রথম আয়তনটা ছিল হচ্ছে, সরি P1 ছিল না, এটা ছিল P2, এটা ছিল P2। সো P2টাই লিখি, P2। প্রথম আয়তনটা ছিল V2,
শেষ চাপ ওটাকেও আমরা 3 নাম্বার পাত্রে মেশালাম। তো শেষ চাপ বা নতুন চাপ যেটা হলো সেটাই বেসিক্যালি কি, বি গ্যাসের আংশিক চাপ। বি গ্যাসের আংশিক চাপ। তাহলে বি গ্যাসের আংশিক চাপটা লিখি। অতএব শেষ চাপ মানেই বি গ্যাসের আংশিক চাপ, এবং এই মানটাকে আমরা ধরে নিলাম পিবি নামে। পিবি নামে এটাকে ধরে নিলাম, ঠিক আছে। শেষ আয়তন দুইটা গ্যাসের ক্ষেত্রেই সমান। শেষ আয়তনে দুইটা গ্যাস মিশ্রণ অবস্থায় আছে, এই শেষ আয়তনটাকে আমরা ধরেছি হচ্ছে ভি, বড় হাতের ভি দিয়ে। তাহলে আমরা আবারও যদি বয়েলের সূত্র এখানে অ্যাপ্লাই করি, লিখি এখানে বয়েলের সূত্র মতে আমরা জানি যে বয়েলের সূত্র মতে প্রাথমিক আয়তন এবং চাপের গুণফল এবং শেষ আয়তন এবং চাপের গুণফলটা অলওয়েজ সমান বা ধ্রুবক থাকবে। তাহলে বয়েলের সূত্র মতে আমরা লিখে দিতে পারি P2V2 ইজ ইকুয়াল টু পিবি ইন্টু ভি, যেখানে পিবিটা হচ্ছে আংশিক চাপ, বি গ্যাসের নতুন পাত্রে বি গ্যাসের আংশিক চাপ। তাহলে এখান থেকে এই আংশিক চাপটা যদি আমরা বের করে ফেলি, পিবি ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি, পিবি ইকুয়াল টু হয়ে যাচ্ছে P2V2 ডিভাইডেড বাই ভি, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা, আমরা দুইজনের আংশিক চাপ পেয়ে গেলাম। আমরা এখন ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে জানি মিশ্রণের মোট চাপ, অতএব মিশ্রণের মোট চাপ পি টোটাল, এটাকে বইয়ে পি এম লেখা থাকে মিক্সচার বোঝানোর জন্য, আমি সহজে বোঝানোর জন্য পি টোটালটা লিখছি মোট চাপ। পি টোটাল ইকুয়াল টু আংশিক চাপের যোগফল, আংশিক চাপ সমূহের যোগফল, আংশিক চাপ সমূহের যোগফল। ভালো কথা, আংশিক চাপ সমূহের যোগফল বানাবো এখানে এখন আমরা। তাহলে আমাদের আংশিক চাপের যোগফল বলতে কি, প্রথম এ গ্যাসটার আংশিক চাপ হচ্ছে পি এ, বি গ্যাসের আংশিক চাপ হচ্ছে পিবি, এই দুইটার যোগফল হচ্ছে পি টোটালের সমান। তার মানে পি এর জায়গায় যদি আমরা মানটা বসাই দেই, পি এর মানটা ছিল P1V1 ডিভাইডেড বাই ভি, প্লাস পিবির মানটা ছিল পাইছি P2V2 বাই ভি। তাহলে আমরা যদি লসাগু করি, এখান থেকে পি টোটালের মানটা হয়ে যাবে পি টোটাল উইল বি ইকুয়াল টু, লসাগু হচ্ছে ভি চলে আসতেছে, মিশ্রণের মোট আয়তন ভি, ওপরে যোগফলটা হচ্ছে P1V1 প্লাস P2V2, P1V1 প্লাস P2V2, ঠিক আছে। একটু ঘিচিমিচি হয়ে গেল জিনিসটা, আমি একটু মুছে ফেলি জিনিসটা। P1V1 প্লাস P2V2, এই হচ্ছে আমাদের সূত্র। এটা হচ্ছে অঙ্ক করার সূত্র হিসেবে আমরা কাজে লাগাতে পারবো। তাহলে পি টোটাল ইকুয়াল টু P1V1 প্লাস P2V2 ডিভাইডেড বাই ভি। তাহলে আমরা এরকম দুইটা গ্যাসকে আলাদা পাত্র থেকে এক পাত্রে নিয়ে আসলে মোট চাপটা কত হবে সেটা বের করার একটা উপায় শিখে গেলাম। আমাদের কাজ হচ্ছে এরকম আরেকটা লজিক শেখা। আসেন, এই টাইপের আরেকটা আমরা লজিক শিখছি। যখন দুইটা গ্যাসের পাত্রকে জোড়া লাগাই দেওয়া হবে, দেখেন চিত্রটা দেখলে আমরা মোটামুটি বুঝতে পারবো জিনিসটা। ধরেন এরকম ধরে নেন একটা ব্যাপার, যে ধরেন এরকম একটা পাত্র আছে, এরকম দুইটা পাত্রকে একসাথে জোড়া লাগানো আছে, ঠিক আছে। এই পাত্রে যে গ্যাসটা আছে সেটাকে আমরা এ গ্যাস বলছি। সেম ওয়েতে ডান পাশের পাত্রটার থেকে আমরা বলতেছি এটা হচ্ছে বি গ্যাস। ভালো কথা, এ গ্যাসের যে অবস্থাটা সেটা হচ্ছে প্রাথমিক অবস্থা হচ্ছে P1V1, এই বি গ্যাসের প্রাথমিক অবস্থা হচ্ছে P2V2। এই দুইটা গ্যাসকে পৃথক করা রাখা আছে একটা স্টপ কর্ক দিয়ে। এই যে মাঝের যে জিনিসটা আমি আঁকলাম দেখছেন, এটা একটা স্টপ কর্ক বা স্টপ কক। এই স্টপ ককটা যদি আমরা খুলে নেই, এখান থেকে যদি এটা খুলে নেই, তখন দুইটা গ্যাস একসাথে মিশে যাবে, আমরা একটা মিশ্রণ পাবো। আর মিশ্রণ পাওয়া মানেই ওখানে আংশিক চাপ থাকবে। যেহেতু ভাইয়ারা আংশিক চাপ থাকবে, আমাদের এটার এই যে মিশ্রণের মোট চাপ, আমরা যদি লিখি মিশ্রণের মোট চাপ, ভালো কথা লিখি মিশ্রণের মোট চাপ, এটাকে পি টোটাল লিখবো এক্স্যাক্টলি আগের সূত্র, কোনো পার্থক্য নাই। ইকুয়াল টু আমরা লিখে দেব P1V1 প্লাস P2V2, এটুকু লিখবো ডিভাইডেড বাই ভি, বড় হাতের ভি। কিন্তু এবারের ভিটা শুধু ভি না, এবার হচ্ছে ভি টোটাল। কেন? কারণ আমরা এবার নতুন কোনো পাত্রে কিন্তু মেশাই নাই, আমরা সিম্পলি আগের পাত্রের সাথে নতুন পাত্রটা মিক্স, মানে পরের পাত্রটা মিক্স করছি। মিক্স করার কারণে নতুন মিশ্রণের যে আয়তনটা সেটা সিম্পলি V1 প্লাস V2, মানে এবার V1 আর V2 কে যোগ করলে মোট আয়তনটা পাওয়া যাচ্ছে। এবার আমরা তৃতীয় কোনো পাত্রে মেশাই নাই, তাই ভি এর মানটা তৃতীয় পাত্রের আয়তনের সমান হবে না, ভি এর মানটা হয়ে যাবে বা ভি টোটালের মানটা হয়ে যাবে প্রথম পাত্রের আয়তন প্লাস দ্বিতীয় পাত্রের আয়তন। তার মানে আমাদের পি টোটালের মানটা চলে আসছে, পি টোটাল ইকুয়াল টু আমরা লিখে দিতে পারবো P1V1 প্লাস P2V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2, V1 প্লাস V2।
তাহলে আমাদের দুইটা ক্ষেত্র দেখলাম আমরা, যে দুইটা গ্যাসকে যখন আমরা মেশাবো আমরা তৃতীয় কোনো নতুন পাত্রেও মেশাতে পারি, আবার যে দুইটা পাত্রে আগে থেকে ছিল তাদের ভেতরের স্টপ ককটা আমরা খুলে ফেলতে পারি। খুলে ফেললে V1 প্লাস V2, আর তৃতীয় কোনো পাত্রে মেশালে নতুন পাত্রের আয়তনকে V দিয়ে প্রকাশ করে মানটা বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে এই হচ্ছে মোটামুটি মিশ্রণের মোট চাপ বের করার একটা ওয়ে। এইটার সাথে আমরা আরেকটা সূত্র শিখবো ইনশাল্লাহ, দেখি আর কি সূত্র শেখা যায়। আসেন আমরা আরেকটা সূত্র শিখি। দাঁড়ান, এই সূত্রটা শিখতে গেলে আরেকটা লাগবে, আরেকটা লেখেন, আরেকটা সূত্র আপনারা লিখবেন। টপিকটা লেখেন আংশিক চাপ ও মোট চাপের সম্পর্ক। আংশিক চাপ ও মোট চাপের সম্পর্ক। মোট চাপের সম্পর্ক। সো হাউ ডাজ দিস ওয়ার্কস? জিনিসটা হচ্ছে একটা সূত্র শিখে রাখবো আমরা, মনে রাখবো এভাবে, কোন গ্যাসের আংশিক চাপ, সূত্রটা লিখে দিচ্ছি এখানে আমি, কোন গ্যাসের আংশিক চাপ লিখে এভাবে, কোন গ্যাসের আংশিক চাপ আংশিক চাপ হলো ওই গ্যাসের মোল ভগ্নাংশ, ওই গ্যাসের মোল ভগ্নাংশ এবং মিশ্রণের মোট চাপের গুণফলের সমান। মিশ্রণের মোট চাপের গুণফলের সমান। এটা হচ্ছে একটা সম্পর্ক আমরা পেলাম। সম্পর্ক পেলাম বলতে এরকম আরেকটা সূত্র আছে, আমি এটা সূত্রটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, সংজ্ঞা আকারে দেখালাম। এখন সূত্র আকারে যদি আমরা লিখতে চাই, ফর এক্সাম্পল, এটাকে আমি অ্যাকচুয়ালি কিভাবে এক্সপ্লেন করব, তার আগে আমরা একটা নতুন ওয়ার্ডিং পাচ্ছি, যেটা ফার্স্ট পেপার 4 নাম্বার চ্যাপ্টারে শিখেছিলাম। এটা ফার্স্ট পেপার 4 নাম্বার চ্যাপ্টারে ছিল, দ্যাট ইজ মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ জিনিসটা কি, এটা একটু আমরা হচ্ছে এখানে লিখে দেখি। মনে রাখবেন, কোনো গ্যাসের বা কোনো উপাদানের মোল ভগ্নাংশ, যে কোনো জায়গায় উপাদানের মোল ভগ্নাংশ, এটা যদি লিখি, এটা অন্য কালারে লিখি তাহলে একটু দেখতে সুবিধা হবে। সেটা হচ্ছে এইভাবে লিখি আমরা, উপাদানের মোল ভগ্নাংশ। মিশ্রণে আছে, মিশ্রণে থাকা অবস্থায় কোন একটা উপাদান চিন্তা করছি, উপাদানের মোল ভগ্নাংশ ইজ ইকুয়াল টু উপাদানের মোল, যে উপাদানটা নিয়ে কথা বলছেন তার মোল সংখ্যা, ডিভাইডেড বাই মিশ্রণের মোট মোল। উপাদানের মোল ডিভাইডেড বাই মিশ্রণের মোট মোল। এইটা হচ্ছে মোল ভগ্নাংশ বের করার উপায়। যে কোনো মিশ্রণের ভেতরে যে উপাদানগুলো আছে তাদের উপাদানগুলোর মোল ভগ্নাংশ বের করার উপায় কি, উপাদানের মোলকে উপরে বসাবেন, মিশ্রণের মোট মোলকে নিচে বসাবেন। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, ধরেন আমার কাছে একটা পাত্র আছে, এরকম একটা পাত্র নিলাম যেখানে N1 মোল এ গ্যাস আছে, N2 মোল বি গ্যাস আছে, এরকম কথা বলা। আর এটার মোট চাপটা বলা আছে পি টোটাল, মোট চাপটা হচ্ছে পি টোটাল। তাই যদি হয়, আমরা যদি মোল ভগ্নাংশ আগে বের করতে চাই, আপনার প্রথম কাজ হচ্ছে এই মিশ্রণের মোট মোল সংখ্যা কত এটা বের করে ফেলা। তাহলে আমরা যদি এখানে লিখি যে মোট মোল, মোট মোল সিম্পলি দুইজনের মোল সংখ্যার যোগফল, মিনিং N1 প্লাস N2, ভালো কথা। এবার যদি আমরা এ গ্যাসটার মোল ভগ্নাংশ বের করতে চাই, মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশকে এক্স দিয়ে প্রকাশ করা হয়, তাহলে মোল ভগ্নাংশ দুইজনেরই আমরা বের করব ধরেন। তাহলে মোল ভগ্নাংশ অফ এক্স এ গ্যাসের মোল ভগ্নাংশ ইজ ইকুয়াল টু, ওপরে লবে বসাতে হবে এ গ্যাসের মোল সংখ্যা, দ্যাট ইজ N1, হরে বসাতে হবে দুইটা মিশ্রণের টোটাল মোল সংখ্যা N1 প্লাস N2। সেম ওয়েতে আমরা যদি এক্স বি বের করতে চাই, বি গ্যাসের মোল ভগ্নাংশ, লবে বসাবো এ বি গ্যাসের মোল সংখ্যা, দ্যাট ইজ N2, হরে বসাবো মোট মোল সংখ্যা N1 প্লাস N2। এইভাবে যে কোনো উপাদানের মোল ভগ্নাংশ বের করা যায়। নাও আমাদেরকে আংশিক চাপ যদি বের করতে বলে, তাহলে এখানে বলা হয়েছে কি, ওই গ্যাসের মোল ভগ্নাংশকে মিশ্রণের মোট চাপ দিয়ে গুণ করা লাগবে। তো এটা পি টোটাল লেখা, তাহলে আমরা বলে দিতে পারি অতএব, ওখান থেকে এদিকে চলে আসি, অতএব এ গ্যাসের, অতএব এ গ্যাসের আংশিক চাপ, এ গ্যাসের আংশিক চাপ দাঁড়াবে, এটাকে আমরা প্রকাশ করলাম পি এ দিয়ে, পি এ ইজ ইকুয়াল টু এক্স এ ইন্টু পি টোটাল, এক্স এ ইন্টু পি টোটাল। এটা হচ্ছে আমাদের আংশিক চাপ বের করার একটা সূত্র।
যেখানে এই জায়গাটা একটু পৃথক করে রাখি, যেখানে এক্স এ কথাটার মানে হচ্ছে N1 বাই N1 প্লাস N2, সেটাকে গুণ করব পি টোটাল দিয়ে, সেটাকে গুণ করব কি দিয়ে, পি টোটাল দিয়ে। তাহলে N1 বাই N1 প্লাস N2 ইন্টু পি টোটাল, এটা গেল এ গ্যাসের আংশিক চাপ। সেম ওয়েতে আমরা যদি বি গ্যাসের আংশিক চাপটা বের করি, দ্যাট ইজ পিবি, পিবি উইল বি সেম ওয়েতে এক্স বি গুণিত মোট চাপ পি টোটাল। মানগুলা বসিয়ে দিলে পাবেন কি, এক্স বি এর মানটা হচ্ছে N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2 ইন্টু পি টোটাল। এই হচ্ছে আংশিক চাপের কনসেপ্ট। তো এই কনসেপ্টগুলা যদি কারো কঠিন লেগে থাকে, লাগতেই পারে ভাই আমি খুবই নিরসভাবে জিনিসটা পড়াই, এখানে কোনো জোকস মোকস না মেরে জিনিসটা আমি পড়াচ্ছি, আমার অ্যাকচুয়ালি এসব জিনিস পড়ানোর সময় জোকস মারতে মোটেও ইচ্ছা করে না, কারণ জিনিসগুলো এত সিম্পল, কেন জোকস মারবো। তো যাদের কাছে স্টিল সিম্পল জিনিস কঠিন লাগবে, তাদের আগে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এই সূত্রগুলা ভালো মতো পড়ে আসা লাগবে, ওগুলা ভালো মতো হৃদয়ঙ্গম করা লাগবে, হৃদয়ে বসায় ফেলতে হবে জিনিসটাকে, ঠিক আছে। অনেকে এগুলা জোকস মোকস মেরে বোঝানোর ট্রাই করে, আমার এই সব পিওর পড়ালেখায় জোকস মারতে ইচ্ছা করে না, বিলিভ মি, ইচ্ছা করে না। কিছু কিছু জায়গা আছে যেখানে জোকস মারবো আমি, প্যারা নাই, কিন্তু ওগুলো একটু বেশি বোরিং। কিন্তু এগুলো বোরিং না, যাদেরই পড়ালেখা একটু ভালো লাগে, যাদেরই ম্যাথমেটিক্যাল জিনিসপত্র ভালো লাগে, তাদের এই জিনিসটা একটু মন দিয়ে করলে ভালো লাগবে। তা আমি বলবো কারো যদি এই জায়গাগুলো বুঝতে কষ্ট হয়, সিম্পলি প্লিজ লেকচার 1 2 3 4 এগুলো ভালো মতো দেখে আসবেন, 5 নাম্বার লেকচার ঝাড়া ঝাড়া করে আসবেন, দেখবেন এগুলো সহজে বুঝতেছেন, ঠিক আছে। তো ভালো কথা, আমরা মোটামুটি আংশিক চাপের লজিকগুলা বের করে ফেললাম, আংশিক চাপ কেমনে বের করতে হবে, মূল ভগ্নাংশ কি, সব বের করে ফেলছি। মোটামুটি আমাদের থিওরি পার্টটুকু শেষ হয়ে গেছে, যেটা বলছিলাম যে থিওরির সাথে সাথে আমরা বেশ কিছু গাণিতিক প্রবলেম সলভ করব। সো আসেন এবার আমরা গণিতের মধ্যে যাই, আসেন আমরা কিছু অঙ্ক করি। সো নাও প্রথম কোয়েশ্চেন, খুবই সিম্পল কোয়েশ্চেন দিয়ে শুরু করছি। একটি মিশ্রণে 12.45 গ্রাম হাইড্রোজেন, 60.67 গ্রাম নাইট্রোজেন আর 2.38 গ্রাম অ্যামোনিয়া গ্যাস আছে, প্রতিটি উপাদানের মোল ভগ্নাংশ কত? সিম্পল অঙ্ক দিয়ে শুরু করছি। তাহলে আমাদের প্রথম কাজ, মোল ভগ্নাংশ বের করতে আপনি প্রথমে সবার মোল সংখ্যা বের করবেন, কোনো কথা নাই মোল সংখ্যা। ফর এক্সাম্পল আমি যদি হাইড্রোজেনের মোল সংখ্যা বের করি, আমি এখানে লিখলাম NH2, সূত্র একটাই, W/M, ডাব্লু দেওয়া আছে হাইড্রোজেনের, আণবিক ভর দিয়ে, গ্রাম আণবিক ভর দিয়ে ভাগ করলে হবে। তাহলে হাইড্রোজেনের ডাব্লু দেওয়া আছে 12.45, হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2 বা গ্রাম আণবিক ভর হচ্ছে 2, লিখলাম। তাহলে 12 অর্ধেক হচ্ছে 6, 450 অর্ধেক হচ্ছে 225, তাহলে 6.225 মোল। এটা হচ্ছে হাইড্রোজেনের মোল সংখ্যা, ভালো কথা। সেম ওয়েতে আপনি প্রত্যেকের মোল সংখ্যা বের করবেন। এবার NN2 নাইট্রোজেনের মোল সংখ্যা ইজ ইকুয়াল টু W/M, বসাই মানটা। ডাব্লিউ এর মান হচ্ছে 60.67, ডিভাইড করব 2 দিয়ে, তাহলে 60 কে 2 দিয়ে ভাগ করলে আসবে 30.670 অর্ধেক, 350 আর 35, 385, 385 মোল, 385 মোল। এগুলো মুখে মুখে হিসাব করা যায়, ভালো কথা। এরপরে চলে আসে হচ্ছে অ্যামোনিয়ার মোল সংখ্যা বের করতে, এটা মোস্ট প্রবলি মুখে মুখে হিসাব করা যাবে না। আমি এটা কি করছি, সরি, আমি টোটালি একটা গ্যাঞ্জাম করে ফেলছি। নাইট্রোজেনের আণবিক ভর তো 2 না, নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28। এটা ভাই মুখ দিয়ে হিসাব করা যাবে না, বিকজ এটার আনসার 2 পয়েন্ট সামথিং আসবে, 60.67 ডিভাইডেড বাই 28, আর করলে আসবে জিনিসটা, এটা করলে আসতেছে জিনিসটা, লিখে ফেলি 2.167 মোল, ভালো কথা। সেম ওয়েতে আমরা অ্যামোনিয়ার মোল সংখ্যা বের করব W/M সূত্র দিয়ে, বসাই দেন W/M। এখন অ্যামোনিয়ার আণবিক ডাব্লু এর মান দেওয়া আছে 2.38, আর অ্যামোনিয়ার আমরা জানি এটা হচ্ছে 17, তার মানে 0.14 টাইপের কিছু একটা আসবে, 2.38 ভাগ 17, 0.13 বলছিলাম, আসছে 0.14, কাছাকাছি গেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো কথা। আপনার প্রথম কাজ সবার মোল সংখ্যা বের করে ফেললেন, এবার মোট মোল বের করবেন, মোট মোল, তাহলে আপনি সবার মোল ভগ্নাংশ পেয়ে যাবেন। তাহলে মোট মোল ইকুয়াল টু হচ্ছে কি, N অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের মোল সংখ্যা, প্লাস নাইট্রোজেনের মোল সংখ্যা, প্লাস অ্যামোনিয়ার মোল সংখ্যা, এই তিনটা মোল সংখ্যা যোগ করলে আমরা মোট মোল পেয়ে যাব। তাহলে হাইড্রোজেনের মোল সংখ্যা পেয়েছি 6.225, নাইট্রোজেনের মোল সংখ্যা পাইছি 2.167 মোল, আর অ্যামোনিয়ার মোল সংখ্যা পাইছি 0.14 মোল। প্রত্যেকটাকে যদি আমরা যোগ করি কিরকম, 6.225 প্লাস 2.167 প্লাস 0.14, এই সবগুলা যোগ করলে ফলাফলটা আসবে 8.532 মোল। সবার মোল সংখ্যা, টোটাল মোল সংখ্যা পেয়ে গেলাম। এবার মোল ভগ্নাংশে যাব কিভাবে,
আমরা জানি মোল ভগ্নাংশ, ফর এক্সাম্পল আমি যদি এক্স অফ H2 বের করতে চাই, এটার মোল সংখ্যা কিভাবে বের করব? এন অফ H2, হাইড্রোজেনের মোল সংখ্যা ডিভাইডেড বাই এন টোটাল, টোটাল মোল সংখ্যা। তাহলে হাইড্রোজেনের মোল সংখ্যা কত? 6.225 ডিভাইডেড বাই এন টোটাল মানে হচ্ছে 8.532। ক্যালকুলেট করলে হিসাবটা দাঁড়াবে কিরকম? হিসাবটা করে দেখি, দাঁড়ান একটু, হিসাবটা আমরা করে দেখি। তাহলে 6.225 ভাগ 8.532, 0.729, 0.729। কোনো একক নাই, মোল ভগ্নাংশের কোনো একক নাই। আরেকটা জিনিস জানিয়ে রাখি, প্রত্যেকটার মোল ভগ্নাংশ যোগ করলে টোটাল ফলাফল 1 বা ক্লোজ টু 1 আসবে। অ্যাকচুয়ালি 1 আসারই কথা, ক্যালকুলেটারে এদিক ওদিক একটু মান বসায় দেখে এক্স্যাক্টলি সবগুলো যোগ করে 1 নাও পাইতে পারেন, বাট মনে রাখা লাগবে সবার আমরা যদি মোল ভগ্নাংশ যোগ করি, ফর এক্সাম্পল এখানে এবার নাইট্রোজেন নিলাম, নেন নাইট্রোজেন নেন, নাইট্রোজেনের মোল সংখ্যাকে উপরে বসান, দ্যাট ইজ 2.167 বসিয়েছেন, ডিভাইডেড বাই এন টোটাল, টোটাল মোল সংখ্যাটা কত? 8.532। এভাবে যদি হিসেব করেন, এখন যে মোল সংখ্যার অনুপাতটা পাবেন সেটাই মোল ভগ্নাংশ, 2.167 ভাগ 8.532, ভ্যালুটা আসছে 0.254, 0.254। ক্যালকুলেটারে একটু অন্য ভ্যালু দেখাচ্ছে, আমরা ক্লোজেস্ট ভ্যালু নিয়ে নিলাম। সেম ওয়েতে অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ যদি আমরা করি তাহলে আসবে কত? 0.14 নিজের মোল সংখ্যা, মোট মোল সংখ্যা হচ্ছে 8.532। ভ্যালুগুলো বের করি, 0.14 ভাগ 8.532, 0.0164, সবগুলা মোল ভগ্নাংশ পেয়ে গেছি। আমি যেটা বললাম, এখন প্রত্যেকটা মোল ভগ্নাংশ যদি যোগ করেন যোগফলটা আসবে 1 টোটালটা। তাহলে দেখেন আমি এটা হিসাব করে দেখি, 0.729 প্রথম জনের মোল ভগ্নাংশ, নাইট্রোজেন হচ্ছে 0.254 প্লাস অ্যামোনিয়া হচ্ছে 0.0164। এই যে আমার আনসার আসছে, টোটালটা আসছে 0.9994, হুইচ ইজ ক্লোজ টু 1। কেন একটু এদিক ওদিক হয়েছে? এই যে আমরা এই যে মানগুলা বসাইছি, ক্যালকুলেটারের ক্লোজেস্ট মানটা বসাইছি, অ্যাপ্রক্সিমেট মানটা বসাইছি, এক্স্যাক্টলি ক্যালকুলেটারে বিশাল যে মানটা আসছে সেটা বসায় নাই, ছোট করে লিখছি তাই। তাহলে এটা মনে রাখতে হবে যে মোল ভগ্নাংশগুলাকে যদি আমরা সবগুলাকে যোগ করি তাহলে টোটালটা 1 পাবো। তাই আপনি প্রথম দুইজনকে এইভাবে বের করে লাস্টের জন বের করার সময় 1 মাইনাস এই দুইজনের যোগফল করলে বের হয়ে যাবে। আবার বলছি, আমি কি বললাম, প্রথম দুইটাকে বের করছেন, বের করার পর 1 থেকে এই দুইজনের যোগফলটা বাদ দিয়ে দিবেন, বাদ দিলে আপনি হচ্ছে অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ পেয়ে যাবেন। এভাবেও বের করা পসিবল, এমনে না করে অমনেও বের করা পসিবল। ঠিক আছে? সো এই গেল হচ্ছে আমাদের মোল ভগ্নাংশ প্রথম অঙ্ক, খুবই সোজা অঙ্ক, আমি একটু সময় নিয়ে কারণে করছি বোঝানোর জন্য। পরের অঙ্কে চলে যাই, সেম কোয়েশ্চেন দেওয়া আছে, খালি এক্সট্রা করে বলছে কি দেখেন, একটি মিশ্রণে এত গ্রাম হাইড্রোজেন, এত গ্রাম এত এত সবকিছু বলা আছে, ভালো কথা। পাত্রের আয়তন 10 লিটার হলে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মিশ্রণের মোট চাপ ও সকল উপাদানের আংশিক চাপ কত, এটা নির্ণয় করো। তাহলে আমরা আগে যে মোল সংখ্যাগুলো পেয়ে আসছি ওগুলো আগে একটু লিখে লিপিবদ্ধ করি। আমাদের হাইড্রোজেনের মোল সংখ্যা পেয়েছিলাম 6.225 মোল, 6.225 মোল। নাইট্রোজেনের মোল সংখ্যা পেয়েছিলাম 2.167 মোল, আই গেস আমার যতদূর মনে পড়ছে। আর দেখে আসি ঠিকই করছি কিনা, ইয়েস 2.167 আর 0.14। আর লাস্টে অ্যামোনিয়ার মোল সংখ্যা পাইছি 0.14 মোল। সবার মোল পেয়ে গেছি, ভালো কথা। এরপর আমরা মোট মোল বের করছিলাম কত? এন টোটাল, তিনটাকে যোগ করে মোট মোল আগে বের করি। মোট মোল বের করে লাভ কি আমরা সেটা দেখাচ্ছি, বের তো করছি আগে থেকে। এই যে মোট মোল ছিল 8.532 মোল, ওটাই লিখি, মোট মোল হচ্ছে 8.532 মোল। ভালো কথা, সব লিখলাম। এখন আমাদেরকে বলছে পাত্রের আয়তন 10 লিটার হলে, দেখেন এন টোটাল পেয়ে গেছেন, এবার ভি দেওয়া আছে, ভিটা খেয়াল করে দেখেন কত? 10 লিটার। শুধু তাই না, তাপমাত্রা দেওয়া আছে টি, টি মানে হচ্ছে 90 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এটার সাথে যদি 273 যোগ করি, 273 আর 100 হচ্ছে 373, সেখান থেকে 10 কম, তার মানে 363 কেলভিন। ভালো কথা। এত সব কন্ডিশনে মোট চাপটা কত হবে? তাহলে সিম্পলি আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। খালি পিভি লেখার সময়ে, পিটা লেখার সময় আমি টোটাল কথাটা লিখবো, কেননা এবারে এই যে চাপটা বের করছি সেটা একটা গ্যাসের চাপ না, কিন্তু খেয়াল করে দেখেন আমি প্রত্যেকটা মোল, সম্পূর্ণ মোলটা একসাথে হিসাব করলাম বলে যে চাপটা পাবো সেই চাপটাও আসবে মিশ্রণের মোট চাপ। দ্যাটস ওয়াই পি টোটাল ইন্টু ভি ইকুয়াল টু এন টোটাল, এনআরটির জায়গায় লিখবো এন টোটাল আরটি। না লিখলে ভুল হবে না,
ভুল হবে না, নিজের বোঝার জন্যই আমরা এভাবে লিখবো। তাহলে পি টোটাল ইন্টু ভি ইকুয়াল টু এন টোটাল আর টি। কেন টোটাল কথাটা বলছি? কারণ একসাথে আমি সম্পূর্ণ মোলটাকে হিসেব করব। তাহলে আমাদের পি টোটাল, এখান থেকে পি টোটাল কত আসে বের করি। সো পি টোটাল উইল বি পি টোটাল ইকুয়াল টু এন টোটাল আর টি ডিভাইডেড বাই ভি। এখন এন এর মান বের করা আছে, আসেন এন এর মানটা বসাই। 8.532 8.532 গুণিত আর। যেহেতু আমরা আয়তনটা লিটারে ধরছি তাহলে আর এর মান 0.0821। টেম্পারেচারটা পেয়েছি 363 বসিয়ে দিলাম সবাইকে। ভি হচ্ছে 10 লিটার। তাহলে প্রেসারটা আমরা পেয়ে যাব কোন এককে? অ্যাটমসফিয়ার এককে, বিকজ আমরা আটটা ব্যবহার করছি লিটার অ্যাটমসফিয়ার এককে। তাহলে 8.532 গুণিত 0.0821 গুণিত 363 ডিভাইডেড বাই 10, মানটা চলে আসছে 25.427 অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে প্রথম অংশের আনসার বের হয়ে গেল আমাদের। এই যে আমাদেরকে মোট চাপটা বের করতে দিয়েছিল, মিশ্রণের মোট চাপ, সেই অংশটা বের হয়ে গেছে। এবার কাজ হচ্ছে সকল উপাদানের আংশিক চাপ কত এটা নির্ণয় করো। তাহলে আমরা জানি মোট চাপকে মোল ভগ্নাংশ দিয়ে গুণ করলে আমরা আংশিক চাপ পেয়ে যাব। তাহলে এটা পরের স্লাইডে চলে যাই। ভালো কথা, চলেন পরের স্লাইডে যাই। তাহলে আমাদের কাজ হচ্ছে পি অফ হাইড্রোজেন যে বের করব, এটার জন্য লাগবে এক্স অফ হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের মোল ভগ্নাংশ গুণিত পি টোটাল। তাহলে এক্স অফ হাইড্রোজেন মানে হাইড্রোজেনের মোল ভগ্নাংশ কত, আমরা এটা আগেও বের করে রাখছিলাম, তারপর আর একবার লিখে ফেলি। 6.225 ডিভাইডেড বাই 8.532, তাই না? 532 পেলাম না, 8.532 পেয়েছি না, 532, ইয়েস। ইন্টু মোট চাপটা পেলাম কত? মোট চাপটা পেয়েছি হচ্ছে, মোট চাপটা 24.427, সরি 25.427। তাহলে 25.427 এটা দিয়ে গুণ করলে ইনশাল্লাহ আমাদের এটার মোল কি বলে আংশিক চাপটা বেরিয়ে যাবে। তাহলে যেটা পেলাম, ভালো কথা, গুণিত 6.225 ডিভাইডেড বাই 8.532, টোটালটা আসছে 18.55 18.552 লিখতে পারেন, 552 এটিএম। এটা হচ্ছে কার অংশ আসলো? এটা হাইড্রোজেনের আংশিক চাপ আসলো। সেম ওয়েতে আমরা যদি নাইট্রোজেনের আংশিক চাপটা বের করি, নাইট্রোজেনের আংশিক চাপটা বের করব, সূত্রটা হচ্ছে এক্স অফ নাইট্রোজেন গুণিত পি টোটাল। তাহলে নাইট্রোজেনের মোল সংখ্যা, নিজের মোল সংখ্যাকে উপরে বসাতে হবে। নাইট্রোজেনের মোল সংখ্যা ছিল আমাদের 2.167, তাহলে 2.167 ডিভাইডেড বাই 8.532 গুণিত মোট চাপটা হচ্ছে 25.427। ক্যালকুলেটরে বসিয়ে যদি হিসাবটা করি, 25.427 গুণিত উপরে বসবে 2.167, নিচে বসবে হচ্ছে 8.532, আনসার আসছে 6.458। তাহলে আমাদের নাইট্রোজেনের আংশিক চাপও বেরিয়ে গেল। আপনি চাইলে এটাকে পুরোটাকে আবার অ্যামোনিয়াটাকেও সেম ওয়েতে বের করতে পারবেন, কিন্তু তা না করে আসেন আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রটা প্রয়োগ করে একটু ওটা মনে করি। আমরা পড়েছিলাম যে পি টোটাল কোনো মিশ্রণের মোট চাপ হবে আংশিক চাপগুলোর যোগফলের সমান। তার মানে পি টোটাল ইকুয়াল টু হবে পি অফ H2, হাইড্রোজেনের আংশিক চাপ, নাইট্রোজেনের আংশিক চাপ আর অ্যামোনিয়ার আংশিক চাপের যোগফলের সমান। তাহলে এখান থেকে আমরা অ্যামোনিয়ার আংশিক চাপটা কত পেয়ে যাব? পি অফ অ্যামোনিয়া উইল বি, টোটালটা চলে আসবে পি টোটাল মাইনাস PH2 মাইনাস PN2। এই মানগুলো এখানে বসাই দিলে আমাদের আনসার বেরিয়ে যাবে। তাহলে মানগুলা বসায় আসেন। পি টোটালটা আমরা পেয়েছি কত? 25.427। এখান থেকে হাইড্রোজেনের চাপটা বাদ দিব আমরা, হাইড্রোজেনের চাপ পেয়েছি 18.552, নাইট্রোজেনেরটাও বাদ দিব 6.458। তাহলে তাই যদি হয়, এবার মানটা বের করি। 25.427 মাইনাস 18.552 মাইনাস 6.458, আনসার আসছে 0.417 অ্যাটমসফিয়ার।
তাহলে আমরা চাইলে এভাবেও করতে পারতাম অ্যামোনিয়ার, দেখবেন একদম ক্লোজ কোনো মান আসবে ওভাবে করলে, আবার আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র প্রয়োগ করলে করলাম। তাহলে প্রথম দুইটা অঙ্ক একটু ধীরে ধীরে করলাম বোঝানোর জন্য, আস্তে আস্তে মাথায় যাতে সহজে ঢোকে। এখন আমরা চলে যাই পরের অঙ্ক, এগুলো এরপর সাঁই সাঁই করে হবে। তো আসেন দেখি, বলছে একটি মিশ্রণে 20 গ্রাম নাইট্রোজেন এবং 5 গ্রাম অক্সিজেন বিদ্যমান, উপাদান গ্যাসের মোল ভগ্নাংশ কত, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 12 লিটার পাত্রে উভয় গ্যাসের আংশিক চাপ কত। এক্স্যাক্টলি আগের অঙ্ক, খুব দ্রুত করে মোল ভগ্নাংশ টোল ভগ্নাংশ সব ছোট করে বের করে ফেলে। আসেন তাহলে আমরা খুব দ্রুত যদি করি, এন অফ নাইট্রোজেন W/M অ্যাপ্লাই করেন, 20/28, 20/28, তাহলে 20/28 করলে কত আসে, 5/7, 20/28, আনসার আসছে 0.714, 0.714 মোল। এটা হচ্ছে নাইট্রোজেনের মোল সংখ্যা। এবার অক্সিজেনের মোল সংখ্যা বের করি, N of O2, এটা হচ্ছে 5 গ্রাম দেওয়া, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, তাহলে 5/32, 5/32 করলে আসে 0.1563, 1563 মোল অক্সিজেনের মোল সংখ্যা বের হয়ে গেল। এখন দুইজনের মোল সংখ্যা যেহেতু বের হয়ে গেছে, এখন আমরা যদি দুইজনের আংশিক চাপ মোল ভগ্নাংশ বের করতে চাই, এক্স অফ নাইট্রোজেন, ওপরে নাইট্রোজেনের মোল সংখ্যা নিজেরটা বসাবেন 0.714 ডিভাইডেড বাই দুইটার যোগফল 0.714 প্লাস হচ্ছে 0.1563, এটা হিসাব করলেই চলে আসবে। তাহলে করি হিসাবটা, ওপরে হচ্ছে 0.714 ডিভাইডেড বাই 0.714 প্লাস 0.1563 আসছে 0.82, চলে আসলো। এটা নাইট্রোজেনের মোল ভগ্নাংশ। চাইলে আপনি, আমি যেটা বলেছিলাম মোল ভগ্নাংশ বের করার নিয়ম কি, আমরা বের করতে পারি কি, টোটাল মোল ভগ্নাংশটা হচ্ছে, মোল হচ্ছে 1 থেকে বাকিটা বাদ দিলেই হয়ে যাবে। তাহলে আমরা এভাবেও করতে পারি অক্সিজেন। আরেকটা উপায় হচ্ছে অক্সিজেনের মোল ভগ্নাংশ বের করার আরেকটা উপায় হচ্ছে 1 থেকে সবগুলার যোগফল 1, মোল ভগ্নাংশ সবগুলাকে যোগ করলে আপনি 1 পাবেন। তাহলে একজন যদি 0.82 হয়, আরেকজনকে বের করার জন্য আমি 1 থেকে 0.82 বাদ দিয়ে দিলাম, পেয়ে গেলাম 0.18। আমাদের প্রথম অংশের অঙ্ক হয়ে গেল যে উপাদান গ্যাসের মোল ভগ্নাংশ কত। এবার বলছে উভয় গ্যাসের আংশিক চাপ কত, সেটা বের করার জন্য আগে আসেন মোট চাপ বের করি। আমি চাইলে আলাদা করে আংশিক চাপ বের করতে পারবো PV = nRT দিয়ে, ওদের নিজ নিজ PV = nRT দিয়ে। ধরেন আলাদা করে যদি করি, দেখেন ধরেন আমি নাইট্রোজেন গ্যাসটার কথা চিন্তা করছি, নাইট্রোজেন গ্যাসের মোল সংখ্যা কত, 0.714। তাহলে আমি নাইট্রোজেন গ্যাসের জন্য যদি সূত্রটা অ্যাপ্লাই করি, খেয়াল করবেন, P of nitrogen equal to nRT/V। কার এটা? এটা সম্পূর্ণভাবে নাইট্রোজেনের জন্য করা, কারণ আমরা জানি আংশিক চাপের কনসেপ্টটা কি, কোন একটা উপাদান গ্যাস পাত্রের পুরো আয়তন দখল করলে যে চাপটা প্রয়োগ করবে সেটাই তো আংশিক চাপ। তো আমি ধরে নিলাম নাইট্রোজেন পুরো আয়তন V আয়তন দখল করছে, এই অবস্থায় সে যে চাপটা দিবে সেটাই তার আংশিক চাপ। আমি চাইলে এভাবেও করতে পারি, এভাবে আগে আলাদা করে ওদের আংশিক চাপ বের করে পরে মোট চাপ বের করতে পারি, অথবা চাইলে আগে মোট চাপ বের করতে পারি PV = nRT দিয়ে, যেখানে n মোট মোল ধরবো, এভাবেও করতে পারি। আপনার ইচ্ছা, আপনি কিভাবে করবেন। নাও ধরেন nRT নাইট্রোজেনের nRT কত, 0.714, n বসালাম, এটা আর মানে 0.0821, টি মানে টেম্পারেচারটা বলা আছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, 50 ডিগ্রির সাথে 73 যোগ করেন আসবে হচ্ছে 323, 23 আর 27 50, yes 323 আসবে। 323 ডিভাইডেড বাই ভি বলা 12 লিটার, তাহলে 12 লিটার দিয়ে করে ফেলেন। আসেন নাইট্রোজেনের আংশিক চাপটা বের করি, কত আসবে, এটা আসবে হচ্ছে 0.714 গুণিত 0.0821 গুণিত 323 ডিভাইডেড বাই 12, আনসার আসছে 1.577। ঠিক আছে, ATM। সেম ওয়েতে আপনি যখন অক্সিজেনের জন্য চাপটা হিসাব করবেন, অক্সিজেনের জন্য এখানে একটু ছোট্ট কথা লেখা দরকার ছিল, এখানে ওই মোল সংখ্যাটা, এটা অক্সিজেনের নিজের মোল সংখ্যা, ওই সূত্রে যে n ব্যবহার করছেন সেটা নাইট্রোজেনের নিজের মোল সংখ্যা, এটুকু ছাড়া বাকি সব সেম, nRT/V মান বসান করে ফেলেন। তাহলে অক্সিজেনের মোল সংখ্যা কত, অক্সিজেনের মোল সংখ্যা পাইছি 0.1563, 0.1563 গুণিত আর এর মান 0.0821, টি এর মান হচ্ছে, টি এর মান পাইছি আমরা 50 ডিগ্রি মানে 323 কেলভিন, ডিভাইডেড ভি মানে হচ্ছে 12 লিটার। তাহলে এখান থেকে হিসাব করলে একসাথে কি দাঁড়ায় আসেন দেখি, ওপরে বসবে 0.1563 গুণিত 0.0821 গুণিত 323 ডিভাইডেড বাই 12, ক্যালকুলেট করে আসতেছে 0.345, 0.345 অ্যাটমসফিয়ার। তার মানে আমরা নিজ নিজ দুজনকেই পুরো আয়তন দখল করায় যে চাপটা পেলাম সেটাই ওদের আংশিক চাপ। এখানে মোট চাপ বের করতে দেয় নাই, কিন্তু চাইলে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র প্রয়োগ করে মোট চাপটাও বের করতে পারবো। মোট চাপ ইকুয়াল টু হচ্ছে
পি নাইট্রোজেন প্লাস পি অফ অক্সিজেন, এই মানটা যোগ করে ফেলেন, আনসার বেরিয়ে যাবে। একটা হচ্ছে 1.5778, আর একটা হচ্ছে 0.345, আর একটা হচ্ছে 0.345। তাহলে 1.5778 প্লাস 0.345, 1.9228, এটা অ্যাটমসফিয়ার আমাদের, এটা হচ্ছে মোট চাপ। সো দ্যাটস ইট। এভাবে অঙ্কটা করা যায়। চাইলে আগের অঙ্কটার মতো করে আগে মোট চাপটা বের করবেন, পি টোটাল পি টোটাল ভি গুণিত ইকুয়াল টু এন টোটাল আর টি। আগের অঙ্কে যেটা করেছিলাম একটু দেখায় আনি। আগের অঙ্কে কিন্তু আমরা আগে এন টোটাল বের করছিলাম, এই যে এন টোটাল ব্যবহার করে, এই যে পি টোটালের সূত্র অ্যাপ্লাই করে পি টোটাল আগে বের করছিলাম। তারপর পি টোটাল থেকে আংশিক চাপের সূত্র ব্যবহার করে মোল ভগ্নাংশ গুণিত মোট চাপের সূত্র ব্যবহার করে এভাবে করছি। এমনিও করতে পারেন চাইলে। আবার আপনি আগে কি করতে পারেন, মোলগুলাকে আলাদা রেখে প্রত্যেক নিজ নিজ মোল ব্যবহার করে নিজ নিজ আংশিক চাপ বের করবো পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে, তারপর পি টোটালটা দুইজনের যোগফল মোট চাপ বের করে ফেলবো। সেইভাবে করা যাবে, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। আমি দুইটা পদ্ধতি দেখাই দিলাম, পরের অঙ্কে যাই চলেন। এবার কি বলছে, 0.5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকা 6 অ্যাটমসফিয়ার চাপের 600 ml পানির বাষ্প পানি মানে গ্যাস অবস্থায় আছে মিশ্রিত করা হলো। তার মানে এটা একটা মিশ্রণ। উপাদানগুলোর মোল ভগ্নাংশ কত? তাহলে উপাদানের মোল ভগ্নাংশ পাইতে চাইলে আমাদের মোল সংখ্যা বের করা লাগবে। কারণ হাইড্রোজেনের মোল সংখ্যা ডিরেক্ট দেওয়া আছে, দেখেন এন অফ হাইড্রোজেন ডাব্লু বাই এম অ্যাপ্লাই করলেই হবে। ডাব্লুর মান হচ্ছে 0.5, আণবিক ভরের মান হচ্ছে 2, তার মানে আসবে এটা 0.25 মোল। এটা হচ্ছে হাইড্রোজেনের মোল সংখ্যা। কিন্তু অক্সিজেন পানির বাষ্পের যে মোল সংখ্যা সেটা বাইর করতে কিন্তু বিভিন্ন ইনফরমেশন দেওয়া, টেম্পারেচার দেওয়া, 6 চাপ দেওয়া আর আয়তন দেওয়া। তার মানে এই তিনটা থেকে আমরা কি করতে পারবো, আমরা পানি বাষ্প যেটা সেটারও মোল সংখ্যা বের করতে পারবো। কিন্তু সূত্রটা হবে কি, আমি এখানে লিখি NH2O, এটা কিন্তু বাষ্প, গ্যাস এটা ভ্যাপার। সূত্রটা হচ্ছে পিভি বাই আরটি। পিভি বাই আরটি অ্যাপ্লাই করে আমাদের কাজটা করতে হবে। তাহলে পি এর মান দেওয়া 6 অ্যাটমসফিয়ার বসিয়ে দিলাম, ভি এর মান দেওয়া 600 ml, এটাকে লিটারে কনভার্ট করেন আসবে 0.6। এই 600 ml মানেই বুঝতে হবে 600 ml মানেই 0.6 লিটার। তাহলে বসে দিলাম, যেহেতু অ্যাটমসফিয়ার লিটার ব্যবহার করেছি তাহলে আর এর মানটা বসবে 0.0821, আর টেম্পারেচার বলা 100 ডিগ্রি। 100 ডিগ্রি মানে 273 এর সাথে 100 যোগ করে টোটাল ফলাফলটা পাবেন কত, 373। তাহলে গেল। এই পুরোটাকে যদি আমরা হিসেব করি তাহলে আমাদের মোল সংখ্যা, ওয়াটার ভ্যাপারের মোল সংখ্যা বের হয়ে যাবে। তাহলে 6 × 0.6 ডিভাইডেড বাই 0.0821 গুণিত 373, ভ্যালুটা আসছে 0.1175, 0.1175 মোল। তাহলে নাইট্রোজেন আর কি বলে হাইড্রোজেন আর পানির বাষ্প দুজনেরই মোল পেয়ে গেলাম। দুজনেরই মোল পেয়ে গেছি মানে চাইলে এখানে এন টোটালটাও বের করে ফেলা যাবে। টোটাল মোলটা তাহলে কত হচ্ছে, 0.25 প্লাস 0.1175, এই দুইটাকে যোগ করলে টোটাল মোলটা পেয়ে যাব। তার মানে 0.25 আর 11 তো 36, 0.3675, এটা হচ্ছে মোট মোল। এখন আমাদেরকে বের করতে বলছে তাহলে মোল ভগ্নাংশ কত। আমি ডিরেক্ট সূত্র বসায় করে ফেলবো, সেটা হচ্ছে এক্স অফ হাইড্রোজেন, নিজের মোল সংখ্যা উপরে কত সেটা 0.25, ভাগ করতে হবে মোট মোল সংখ্যা দিয়ে 0.3675। আনসারটা কত আসে লিখে ফেলি আসুন, 0.25 ডিভাইডেড বাই 0.3675, আনসারটা আসছে 0.68। আর যেহেতু এটা 0.68 চলে এসছে, পানির মোল ভগ্নাংশটা বের করতে আমরা সিম্পলি এই ভ্যালুটাকে 1 থেকে বাদ দিলেই চলবে। দুইজন আছে তাই 1 থেকে বাদ দিলেই চলবে। 3 জন থাকলে 1 থেকে 2 জনের যোগফল বাদ দিতে হতো, তাহলে এটা করলে আসবে 0.32। তাহলে আমরা 2 জনের মোল ভগ্নাংশ পেয়ে গেলাম। এরপর বলছে মিশ্রণের আয়তন 1100 ml হলে কক্ষ তাপমাত্রায় মিশ্রণের মোট চাপ কত, সবার আংশিক চাপ কত। ভালো কথা, তাহলে আমরা যদি মোট চাপ বের করতে চাই আমি আবার ওই যে পি টোটালের সূত্রটা ব্যবহার করতে পারি। সূত্রটা লিখি যে আবার এখান থেকেই করি, এই এক পেজেই করে ফেলি, দেখি অন্য পেজ রাখা আছে নাকি। হ্যাঁ রাখা আছে তো, তাহলে এক পেজে করার কোনো দরকার নাই। এদিকে না করে এভাবে ভেঙে না লিখে আমরা পরের পেজে, আচ্ছা এখানে করি, আসেন এখানে পি টোটালটা বের করি। আমাদের জানা সূত্র হচ্ছে পি টোটাল ইন্টু ভি ইকুয়াল টু হচ্ছে এন টোটাল গুণিত আরটি। এভাবে
তাহলে এখান থেকে আমাদের যে পি টোটালটা বের হবে এমনিও করতে পারি, আলাদা আলাদা করেও করতে পারি, কোনো সমস্যা নেই। আগে আমরা আংশিক চাপ বের করে পরে পি টোটাল বের করতে পারি। আমি আবারও এভাবে করছি। তাহলে এন টোটাল আর টি বাই ভি মানটা বসিয়ে দিলেই হচ্ছে। তাহলে এন টোটালের মান পাইছি 0.3675, আর এর মান হচ্ছে 0.0821। টেম্পারেচারটা বলেছে কত? কক্ষ তাপমাত্রায়, মানে 25 ডিগ্রিতে, তার মানে 298 কেলভিন। 25 ডিগ্রি মানে 298 কেলভিন। ভি বলছে মিশ্রণের মোট আয়তন 1100 ml। 1100 ml কে 1000 দিয়ে ভাগ করলে লিটার পাওয়া যাবে 1.1 লিটার পাওয়া যাবে 1.1। যারা চিনতে পারছেন না আমি একটু চিহ্নিত করে দেই। 1100 ml মানেই 1.1 লিটার, ঠিক আছে? কক্ষ তাপমাত্রা মানেই 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানেই 298 কেলভিন। এগুলো মানগুলো আমি ডিরেক্ট ওখানে বসিয়েছি। তাহলে তাই যদি করি, আসেন এটা ক্যালকুলেটরে অ্যাপ্লাই করে দেখি মানটা কত আসছে। তাহলে ওপরে বসলো 0.3675 গুণিত 0.0821 গুণিত 298 ডিভাইডেড বাই 1.1। আনসার আসছে 8.173 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে মোট চাপ পেয়ে গেছি। তার মানে আমরা অঙ্কের একটা বড় অংশ শেষ করে ফেলেছি, মোট চাপ। এবার মোল ভগ্নাংশগুলা দিয়ে সবার আংশিক চাপ বের হয়ে যাবে। মোট চাপকে মোল ভগ্নাংশ 0.68 আর 0.32। তাহলে পরের স্লাইডে যাই। আমরা তাহলে যদি বের করতে চাই, অতএব পি অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল টু মোল ভগ্নাংশ অফ হাইড্রোজেন গুণিত পি টোটাল। তাহলে মোল ভগ্নাংশ অফ হাইড্রোজেন, মোল ভগ্নাংশ কত পেলাম হাইড্রোজেনের? 0.68। পি টোটালটা বের করে রাখলাম কত? 8.173। তাহলে 8.173 গুণ করে দেন, গুণ করলে অ্যাটমসফিয়ারে বের হয়ে যাবে। তাহলে 0.68 গুণিত 173, তাহলে 5.5576 অ্যাটমসফিয়ার। এটা গেল হাইড্রোজেনের আংশিক চাপ। সেম ওয়েতে আমরা যদি পানির আংশিক চাপ বের করি, পি ওয়াটার ইকুয়াল টু উইল বি এক্স ওয়াটার গুণিত মোট চাপ পি টোটাল। এগুলো বারবার করছি আপনাদের প্র্যাকটিসের জন্যই। আবারও সেম পরামর্শটা থাকবে, অঙ্কের শুরুতে পজ করে দিবেন, পজ করে নিজেরা করার ট্রাই করবেন। তারপরে অঙ্ক হোক আর না হোক, তারপরে আপনি ভিডিওর সাথে দেখায় মিলে নেবেন। না পারলে ভালো সলভ এখানে দেখবেন, আর তারপর সলভ দেখে আবার নিজে হাতে কলমে কিন্তু কমপ্লিট করা লাগবে। এটা আমি বলতে ভুলে গেছিলাম, এটা যেন মাথায় থাকে। আর যদি সলভ হয়ে যায় তাহলে সিম্পলি দেখবেন যে ঠিক হয়েছে কিনা। নাও, ওয়াটারের মোল ভগ্নাংশ হচ্ছে 0.32, পি টোটাল হচ্ছে 8.173। দুইটাকে গুণ করলে 0.32 গুণিত 8.173 গুণ করলে পাওয়া যাবে 2.6154 অ্যাটমসফিয়ার। এভাবেও বের করতে পারতাম, অথবা বিকল্প ওয়েতে কেমনে বের করা যেত? মোট চাপটা থেকে যদি একজনের আংশিক চাপ বাদ দেই, অন্য আরেকজনের আংশিক চাপ বের হয়ে যাবে। অর্থাৎ পি ওয়াটার উইল বি পি টোটাল মাইনাস পি অফ হাইড্রোজেন। এভাবেও কিন্তু অলমোস্ট সেম জিনিসই পাবেন, একটু এদিক ওদিক হবে ক্যালকুলেশনের জন্য। তাহলে মোট চাপটা 8.173, হাইড্রোজেনের আংশিক চাপ হচ্ছে 5.5576। দেখেন মেলে কিনা, অলমোস্ট সেমই পাবেন। 8.173 মাইনাস 5.5576, 2.6154, এটাই আসছে, 2.6154ই আসছে। আপনি এখন যে ওয়েতে করবেন করেন, কোনো কিছু আসে যায় না। এটাও সাহি হে, এটাও সাহি হে, দুইটাই সাহি। ঠিক আছে, গেল এই অঙ্কটাও গেল। আরো অঙ্ক করে আসেন দেখি। এটা হাজারি নাগ স্যারের বইয়ের একটা অঙ্ক। আমাদেরকে বলেছে কি, এখানে কি আলাদা দেওয়া যায়? আচ্ছা, দেওয়া আছে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড ও 1 অ্যাটমসফিয়ার চাপে 20 লিটার পাত্রে কিছু নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাস ভর্তি করা হলো। খেয়াল করলে দেখবেন টেম্পারেচার দেওয়া, টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানেই এটা 300 কেলভিন। ভালো কথা। তার সাথে দেওয়া আছে চাপ 1 অ্যাটমসফিয়ার, তাহলে পি ইকুয়াল টু 1 atm। ভালো কথা, এটাও জানলাম। তার সাথে দেওয়া আছে পাত্রের আয়তন, ভি ইকুয়াল টু 20 লিটার। তাহলে টেম্পারেচার দেওয়া, প্রেসার দেওয়া, ভলিউম দেওয়া। ভালো কথা। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র যদি অ্যাপ্লাই করি, আমাদের দুইজনের একসাথে মোল সংখ্যা বের হয়ে যাবে। এখানে নাইট্রোজেন অক্সিজেন দুইজনে একসাথে আছে, তার মানে আমরা পিভি ইকুয়াল টু এনআরটি অ্যাপ্লাই করলে মোট মোল সংখ্যাটা বের হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, পি টোটাল, এটাই কিন্তু টোটাল, পি টোটাল, এই যেখানে যে পিটা লিখছি এটাই টোটাল, এটা মিশ্রণের তাই, ইনটু ভি ইকুয়াল টু এন টোটাল
ইন্টু আরটি। তাহলে আমরা এখান থেকে আসেন এন টোটালটা বের করে নিই, এখানে দরকার আমাদের এন টোটাল বের করার। তাহলে এন টোটাল হয়ে যাবে পি টোটাল গুণিত ভি ডিভাইডেড বাই আরটি। ভালো কথা। তাই যদি হয়ে থাকে, এবার পি টোটালের মান কত? পি টোটালের মান বলা আছে 1 অ্যাটমসফিয়ার চাপে, তাহলে 1 গুণিত ভি বলা আছে পাত্রের আয়তন 20, যেহেতু লিটারে নেওয়া হয়েছে তাহলে আর এর মান 0.0821, আর টেম্পারেচারটা হচ্ছে কত বলছে? 300 কেলভিন। মানটা বসালে দেখেন আমরা কত পেয়ে যাচ্ছি, ক্যালকুলেটরে চেপে বের করে আসেন। তাহলে 20 ডিভাইডেড বাই কত আসছে? 0.0821 গুণিত 300 আসছে 0.812 মোল। 0.812 মোল। ভালো কথা, এটা মোট মোল পেয়ে গেলাম। এবার বলা হচ্ছে পৃথকভাবে অক্সিজেন গ্যাসের আয়তন এসটিপিতে 16.8 লিটার হলে। এ ভাই, এরকম মান দেখলেই বুঝবেন এসটিপিতে কারো আয়তন দেওয়া আছে মানে কারো মোল সংখ্যা দেওয়া আছে, তার মানে আলাদা করে আমাদের মোল সংখ্যা দেওয়া আছে। যে আবার NO2 অক্সিজেনের মোল সংখ্যা ইজ ইকুয়াল টু ভি বাই 22.4 লিটার। ভি বাই 22.4 লিটার, বিকজ এসটিপিতে জিনিসটা এসটিপিতে আছে, এসটিপিতে থাকার কারণে আমরা এভাবে বের করতে পারবো। এন্ড ভিটা দেওয়া আছে কত? 16.8 ডিভাইডেড বাই 22.4, ভাগ করে দেখেন অক্সিজেনের মোল সংখ্যা তাহলে কত হচ্ছে। তাহলে 16.8 ডিভাইডেড বাই 22.4, আনসার আসছে 0.75 মোল। তাহলে ভাই মোট মোল পেয়ে গেছি, অক্সিজেনের মোল পেয়ে গেছি। মোট মোল থেকে অক্সিজেনের মোল বাদ দিলেই নাইট্রোজেনের মোল বের হয়ে যাবে। এরপর দুইজনের আংশিক চাপ বের করতে হবে মোল ভগ্নাংশ দিয়ে। তাহলে মোট মোল 8.812, না অক্সিজেনের মোল হচ্ছে 0.75। তাহলে এন টোটাল আমরা এভাবে লিখি যে এন টোটাল, টোটাল এনটা হচ্ছে কার কার যোগফলের সমান? নাইট্রোজেন প্লাস অক্সিজেনের যোগফলের সমান। ভালো কথা। তাহলে এখান থেকে এন নাইট্রোজেন কত চলে আসছে আমরা দেখে আসেন। এন নাইট্রোজেন উইল বি এন টোটাল মাইনাস NO2। এন টোটালটা পেয়েছি 0.812, এন অক্সিজেনটা পেয়েছি 0.75, তার মানে 0.06072। আচ্ছা দেখি কত আসে, 0.812 মাইনাস 0.75, 0.062। এটা হচ্ছে নাইট্রোজেনের মোল বের হয়ে গেল। এখন সবার কি বের করতে বলছিল? আমাদেরকে বের করতে বলছে মিশ্রণে দুইজনের আংশিক চাপের মান। আংশিক চাপের জন্য এখন ওই সূত্র অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমি যদি এখন তাহলে নাইট্রোজেনের আংশিক চাপ বের করতে চাই, পি অফ N2 উইল বি এক্স অফ N2 গুণিত পি টোটাল, মানে মোল ভগ্নাংশ গুণিত মোট চাপ। নাও মোল ভগ্নাংশ মানে কি? মোল ভগ্নাংশ মানে নিজের মোল সংখ্যা। নাইট্রোজেনের নিজের মোল সংখ্যা 0.062 ডিভাইডেড বাই, আমি এটা হিসাবটা ঠিক করছি কিনা আবার একটু দেখে নেই, 0.75। ঠিক আছে ঠিক আছে, সব হিসাব ঠিক আছে। এটাকে মোট মোল দিয়ে ভাগ করেন। মোট মোল হচ্ছে 0.812, এটা পি টোটাল। পি টোটাল হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। মিশ্রণের মোট চাপটা প্রথমেই দেওয়া ছিল, দ্যাট ওয়াজ 1 অ্যাটমসফিয়ার। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে মোল ভগ্নাংশটাই বেসিক্যালি চাপ হয়ে যাচ্ছে। 0.062 ডিভাইডেড বাই 0.812, 0.062 ডিভাইড 0.8 আসছে 0.0763। এটা ভাই হয়ে গেল নাইট্রোজেনের আংশিক চাপ। তার মানে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র প্রয়োগ করলে অক্সিজেনের আংশিক চাপ হবে মোট চাপ, পি টোটালটা থেকে নাইট্রোজেনের আংশিক চাপটা বাদ দিয়ে দিলেই আমাদের অক্সিজেনের মোট চাপটা বের হয়ে যাচ্ছে। তার মানে মোট চাপটা ছিল 1 অ্যাটমসফিয়ার, নাইট্রোজেনের আংশিক চাপ হচ্ছে 0.0763। তাহলে 1 মাইনাস 0.0763, 1 মাইনাস 0.0763 ইকুয়াল টু 0.9237, 0.9237 অ্যাটমসফিয়ার। দ্যাটস ইট। তাহলে আমাদের সবার মূল ভগ্নাংশ থেকে আমরা আংশিক চাপটা পেয়ে গেলাম। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের আনসার। এটা হাজারিনাগের বইয়ের স্যারের বইয়ের অঙ্ক ডান। তো মোটামুটি আমাদের একটা প্র্যাকটিস হয়ে গেল। আমরা কিন্তু এখানে একটাও বোর্ডে আসা অঙ্ক টঙ্ক দেখি নাই। এবার আমাদের শুরু হবে বোর্ডে কিভাবে কোয়েশ্চেনগুলো আসছে, কিভাবে সলভ করা লাগবে। ভালো কথা, যায় আসেন দেখি। চট্টগ্রাম বোর্ড 2023, দেখেন 3টা পাত্র দেওয়া। প্রথম পাত্রে এ গ্যাস, দ্বিতীয় পাত্রে বি গ্যাস, তৃতীয় পাত্রে দুইজনের মিশ্রণ।
আমাদেরকে বলছে 3 নং পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে তা নির্ণয় করো। তো এটা বের করার একটা সূত্র আমরা শিখেছিলাম, ওই সূত্রটা দিয়েই আমরা অঙ্কটা শুরু করব বা ওটা করব। প্রথম কথা হচ্ছে আপনার P1 এ গ্যাসের ক্ষেত্রে এ গ্যাসের যে ভ্যালুগুলো আছে এগুলোকে 1 আকারে চিহ্নিত করতে পারেন অথবা পি আকারে চিহ্নিত করতে পারেন, সমস্যা নাই। P1 দেওয়া আছে 2 ATM, ভালো কথা। V1 দেওয়া আছে 600 ml। লিটার টিটার বানানোর দরকার নাই, এখানে কোনো দরকার নাই। কেন দরকার নাই এক্ষুনি বুঝবেন। সেম ওয়েতে বি গ্যাসের কথা বলা আছে, বি গ্যাসের কথা বলা আছে P2, P2 ইকুয়াল টু হচ্ছে দেওয়া 2.5 অ্যাটমসফিয়ার। একই টাইমে V2টা সেকেন্ড গ্যাস যেটা বি গ্যাস সেইটার আয়তন দেওয়া আছে 700 ml, ভালো কথা। আমাদেরকে বলছে মিশ্রণের মোট চাপ কত হবে, সেটা করার জন্য দুইজনকে আগে মেশাবো এবং এই মিশ্রণের মোট আয়তন তার 3 লিটার দেওয়া। আবার ভি মোট আয়তন ভি টোটাল বা ভি হচ্ছে দেওয়া 3 লিটার। আমাদের কাজ হচ্ছে পি টোটাল কত এটা বের করা, পি টোটাল ইকুয়াল টু ওয়াট। এই হচ্ছে আমাদের ইনফরমেশন, ভালো কথা। এখন অঙ্কটা যদি করতে চাই আমরা জানি এটা করার জন্য আমরা একটা সূত্র শিখেছিলাম, সূত্রটা হচ্ছে পি টোটাল ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2, এটা হচ্ছে আমাদের সূত্র ছিল। এটা V1 প্লাস V2 এখানে বসবে না, কারণ এখানে দুইটা গ্যাসকে আমরা যোগ করি নাই, আমরা দুইটা গ্যাসকে সিম্পলি মিশাইছি অন্য আরেকটা পাত্রে, এখানে সিম্পলি V বসবে। যদি দুইটা আলাদা পাত্রকে একসাথে জোড়া লাগাইতাম, এটার এটাকে একসাথে মিশাই দিতাম বলতে এদের মধ্যে একটা বাউন্ডারি তৈরি করে, মানে স্টপ কর্ক খুলে দিয়ে, তাহলে এটা V1 প্লাস V2 হতো। তো মানগুলা সিম্পলি বসান, এই কারণে একক চেঞ্জ করা লাগবে না, উভয় পাশে সেম টাইপের জিনিসপত্র আছে। তাহলে P1 এর মান 2, V1 মানে হচ্ছে 600 ml, 600 ml, P2 মানে হচ্ছে 2.5, V2 এর মান হচ্ছে 700 ml ডিভাইডেড বাই, খেয়াল করবেন ওপরের ভ্যালুগুলোকে আমরা ml এ বসাইছি, তাহলে আপনার নিচের যে আয়তন সেটাকেও ml এ বসাইতে হবে 3000 ml, অথবা নিচেরটা লিটারে বসাইতে চাইলে ওপরের গুলাকেও লিটার বানাইতে হবে। দুই দিকে যেন সেম টাইপের আয়তন একক থাকে, নট নেসেসারিলি লিটার হওয়া লাগবে, এক্ষেত্রে লিটারের দরকার নাই, কিন্তু যাই করবেন দুই সাইডে সেম কাজ করবেন। তাহলে ভি যেটা এটা 3000 হয়ে গেল। যদি ক্যালকুলেটারে বসাই ওপরে 1200 700 700 1400 আর 350, 1400 750 750 আর 1200 750 আর 1200 1750 আর 1200 2900 বাই 3000 মানে 0.95 এর কাছাকাছি, 0.95 এর কাছাকাছি। দেখি মিলছে কিনা মুখে মুখের হিসাব। 2 গুণিত 600 প্লাস 2.5 গুণিত 700 ডিভাইডেড বাই 3000, এই তো 0.95 বলছিলাম, আনসার আসছে 0.983। কাছাকাছি যাইতে পারছি ইনশাল্লাহ। ভার্সিটিতে এত দূর কাছে যাইতে পারলে হবে, এত কাছাকাছি আর আনসার থাকবে না। অপশন এমসিকিউতে অপশন আপনি 0.95 বাইর করতে পারলে হবে, 95 এর কাছে একটাই অপশন থাকবে 98, এটা দেখেই বুঝবেন আপনি আচ্ছা আমি বাইর করছি 0.95 মুখে মুখে, আর অপশনে 0.98 আছে, তাহলে 0.98টা আনসার। কাছে আর কোনো আনসার থাকবে না যেখানে ক্যালকুলেটর নাই। তো হেভি সিম্পল অঙ্ক ভাই, আপনারা সূত্র বসালে অঙ্ক হয়ে যাচ্ছে, 3 মার্কসের অঙ্ক, মাথায় রাখবেন। চট্টগ্রাম বোর্ড 2023 এর অঙ্ক, ভালো কথা। পরের কোশ্চেনে যাই, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 এর প্রশ্ন। তাহলে ময়মনসিংহ বোর্ড 2023 এর প্রশ্ন দেখি এখানে কি বলছে। দেখেন এখানে সবকিছু দিয়ে দেওয়া আছে, দেখেন। আচ্ছা আর আগে কি কোনো অঙ্ক ছিল না? না, এটা তো করলাম, এই জায়গাটা ফাঁকা, আচ্ছা ফাঁকা থাকুক। এখানে স্টপ কর্ক খুলে দিলে মোট চাপ কত হবে নির্ণয় করো। তার মানে এই পাত্রের মধ্যে একটা স্টপ কর্ক আছে, এটা খুলে দিলে মোট চাপ কত। তাহলে সেম ওয়েতে আগে ভ্যালুগুলা লিখে ফেলেন। এ গ্যাসের ক্ষেত্রে আমাদের P1 এর মান, দুই দিকে সেম একক রাখা লাগবে, পি কে যে এককে রাখবেন সব জায়গায় সেম এককেই রাখবেন, 760 mm। চাইলে আপনি এটাকে অ্যাটমসফিয়ার বানাতে পারেন, কিন্তু কোনো লাভ নাই বা কোনো দরকার নাই। V1 মানে হচ্ছে 0.5 লিটার, ভালো কথা, এটাও চেঞ্জ করার দরকার নাই। নাও বি গ্যাস, আমরা যদি বি গ্যাস চিন্তা করি, বি গ্যাসের ক্ষেত্রে চাপটা P2, দ্যাট ইজ 780 mmHg, 780 mmHg। আবার এটার আয়তন V2 ইকুয়াল টু দেওয়া আছে 400 ml। দুটাকেই যদি সেম ইউনিটে রাখতে চাই তার মানে 0.4 লিটার। তাই যদি করতে চাই আমরা, তাহলে আমাদের দেখেন যখন স্টপ কর্ক খুলে দিবেন এই পাত্র আর এই পাত্র মিশে যাবে, মিশে গেলে এটার আয়তন আর এটার আয়তনের যোগফলটাই হবে টোটাল আয়তন। তার মানে এবার বেসিক্যালি ভি টোটাল মানে একটা ব্যাপার আছে, ভি টোটাল মানে হচ্ছে V1 প্লাস V2। এখন এটা সূত্র আকারে বসালে হচ্ছে, অতএব সূত্রটা হচ্ছে আমরা জানি পি টোটাল ইকুয়াল টু
V1 P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। সিম্পলি মান বসাই দেন, অঙ্ক ডান। তাহলে P1 এর মান হচ্ছে 760, V1 এর মান হচ্ছে 0.5, P2 এর মান হচ্ছে 780, V2 এর মান হচ্ছে 0.4 ডিভাইডেড বাই 0.4 প্লাস 0.5। যখন আমরা যোগ করলাম তখন আমরা তাহলে এটা কত পেয়ে যাচ্ছে আসেন দেখি। উপরে বসবে 760 গুণিত 0.5 প্লাস 780 গুণিত 0.4 ডিভাইডেড বাই 0.5 প্লাস 0.4, চলে আসছে 768.89। এবং এককটা কি হবে ভাইয়ারা? একক হবে mmHg। কেন এককটা mmHg হলো? বিকজ আপনি P1 আর P2 এর একক হিসেবে মিলিমিটার HG ইউজ করছিলেন। এই যে এখানে যা ইউজ করবেন পি এর এককটা তাই পাবেন। যেমন আগের অঙ্কেও আমি কি একক লিখছিলাম? ইয়েস, এটিএম লিখছিলাম। কেন? কারণ এখানে এটিএম ইউজ করা ছিল। P1 আর P2 তে যে একক ব্যবহার করবেন মোট চাপেও সেম একক আসবে। এই লজিকটা মেনটেন করে আমরা পরের অঙ্কে পেয়ে গেলাম P1 আর P2 তে আমরা mmHg ব্যবহার করেছি, মোট চাপে mmHg আসছে, কোনো চেঞ্জ করার দরকার নাই। তাহলে অঙ্ক খুবই সোজা, আপনাকে খালি আইডেন্টিফাই করা লাগবে অঙ্কটা। সেম অঙ্ক আবার করে আসেন দেখি কতবার আসছে দেখতে পাবো। এটা একটু ডিফারেন্ট আছে, একটু ডিফারেন্সটা কোথায় একটু দেখবো। যশোর বোর্ড 2023-এর প্রশ্ন। দুইটা পাত্র দেওয়া, ভালো কথা। আমাকে বলছে এই পাত্রে খেয়াল করে দেখবেন, এখানে তাপমাত্রাটা যদি একটু খেয়াল করেন দেখবেন 25 ডিগ্রি সেন্টিগ্রেড লেখা আছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। পাত্র দুইটাকে যখন আপনি মিক্স করবেন ওটা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে মিক্স হবে, কিন্তু কোশ্চিনে বলছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মোট চাপ। টেনশন লেনেকা নাই, কোনো টেনশন নেওয়া যাবে না। আমরা সিম্পলি আগে হচ্ছে মানগুলা বসাই ফেলি, দেখেন এটা করি কিভাবে। তাহলে আগের মতোই যারা পারবেন তারা এখানেই পজ করে অঙ্কটা করা শুরু করে দেন, ঠিক আছে? পজ করেন, ভিডিও পজ করে অঙ্কটা শুরু করে দেন সবাই প্লিজ। তাহলে এ গ্যাসের জন্য, CH4 গ্যাসের জন্য, CH4 গ্যাসের জন্য P1 এর মান হচ্ছে কত? 2 অ্যাটমসফিয়ার। সেম ওয়েতে CH4 গ্যাসের জন্য আয়তনটা হচ্ছে 1.2 লিটার। ভালো কথা। কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের P2 চাপটা হচ্ছে, প্রাথমিক চাপটা হচ্ছে P2 ধরে নিয়েছি, দ্যাট ইজ 1.5। দেখেন এটিএম এ আছে, এটিএম এ রাখবেন, মোট চাপ এটিএম এ পাবেন, P টোটাল এটিএম এ পাবেন। V2 এটাও আয়তনে দেওয়া আছে আর লিটারে দেওয়া আছে, এটা লিখে ফেললাম 2 লিটার। তাহলে গেল, এগুলো পেয়ে গেলাম। স্টপ কর্ক যখন আমরা খুলে ফেলবো তখন আমরা যে ভিটা পাবো, ভি টোটালটা পাবো, দ্যাট ভি টোটাল ইজ ফ্রম V1 প্লাস V2। ঠিক আছে? তাহলে এটা মাথায় রেখে আমরা হচ্ছে মোট চাপের সূত্র বসায় দেই। আমরা জানি P টোটাল ইজ ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। ভালো কথা। এখন মানগুলো যদি বসাই, P1 এর মান হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, V1 এর মান হচ্ছে 1.2 লিটার প্লাস P2 এর মান হচ্ছে 1.5, V2 এর মান হচ্ছে 2 লিটার ডিভাইডেড বাই 1.5 তো না 1.2 লিটার প্লাস 2 লিটার, সব মিলে যোগ করলে যত হয়। তাহলে এখানে 2.4 আর এখানে 3, তার মানে 5.4, 2.4 আর 3, হ্যাঁ 5.4 ডিভাইডেড বাই 2.2, তার মানে 2 গুণেরও বেশি, 2.4 মতো আসবে। দেখি হিসাব করে, 2 ইন্টু 1.2 প্লাস 1.5 ইন্টু 2 ডিভাইডেড বাই 1.2 প্লাস 2। এই কি হিসাব করলাম? ও আচ্ছা, এটা তো 3। আল্লাহ, ভুল করে ফেলছি। মুখে মুখে হিসাব একটা ভুল হয়ে গেছে। এতদিন মুখে মুখে হিসাব করার পরেও ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে? কারণ আমি খেয়ালই করি নাই। আমি এটা 1.2 আর 2 কে যোগ করে 2.2 চিন্তা করছি, হুইচ ইজ 3.2, কিন্তু আমি এটা ভুল করছি। কিন্তু আনসার কি হয়ে গেছে? না, আনসার হয় নাই। আমাদের এই তাপমাত্রাটাকে 40-এ নিয়ে যাওয়া লাগবে, তাই গে-লুসাকের সূত্র অ্যাপ্লাই করা লাগবে। আপনার বোঝা লাগবে যে এই যে পি টোটাল, এটাকে ধরে নেন, এটা পি টোটালের মান তো পাইছেন। এই পি টোটাল যখন 1.6875 ছিল, আপনাকে ধরে নেওয়া লাগবে এই সময়ের তাপমাত্রাটা হচ্ছে টি আকারে ধরে নেন। এই সময়ের তাপমাত্রা ছিল 25 ডিগ্রি, আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 298 কেলভিন। আমাদেরকে নিয়ে যেতে বলেছে তাপমাত্রা, নতুন তাপমাত্রাটাকে টি প্রাইম ধরেন, এই তাপমাত্রাটাকে নিয়ে যেতে বলেছে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 40 প্লাস 273, এদিকে 27, ওদিকে 13, 313 কেলভিন। আপনার কাজ হচ্ছে নতুন চাপ পি প্রাইম ইকুয়াল টু হোয়াট। মনে রাখবেন অঙ্কটা করা লাগবে, চাপ আর তাপমাত্রার হিসাব নিকেশ যদি চলে আসে তাহলে অঙ্কটা করা লাগবে গে-লুসাকের সূত্র দিয়ে। গে-লুসাকের সূত্র
অতএব গে-লুসাকের সূত্র অনুযায়ী আমরা জানি পি প্রাইম বাই টি প্রাইম ইজ ইকুয়াল টু পি টোটাল বাই টি, এভাবে লিখে ফেললাম। বা আমাদের তাহলে পি প্রাইম ইকুয়াল টু হয়ে যাবে পি টোটাল বাই টি এর মান বসাই দিয়ে আসেন। পি টোটালের মান হচ্ছে 1.6875, প্রাথমিক তাপমাত্রাটা ছিল 298, গুণ করব টি প্রাইমের মান দিয়ে, টি প্রাইমের মান হচ্ছে 313। তাহলে ভ্যালুটা যদি বের করি, এটা গুণিত 313 ভাগ 298, আনসারটা আসছে 1.772 অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারে আসলো কারণ আমরা দুই ক্ষেত্রে অ্যাটমসফিয়ার ইউজ করছি, অন্য কিছু ইউজ করি নাই। তাহলে এই অঙ্কটাও, এই যে যশোর বোর্ড 2023-এর অঙ্কটাও সেম আগের অঙ্কটার মতোই, খালি এখানে তাপমাত্রার একটা গ্যাঞ্জাম দেওয়া ছিল, তাই আমরা আলাদা তাপমাত্রায় গিয়ে জিনিসটা গে-লুসাকের সূত্র পাশে দরকার হলে আমি এখানে লিখে দিচ্ছি গে-লুসাক, দিস ইজ গে-লুসাক। এটা গে-লুসাকের সূত্র, আমরা 2 ক্লাস আগে এটা পড়েছিলাম। সে আদিকালের কথা মনে হচ্ছে, 2 ক্লাস মনে হচ্ছে কত আগে পড়ছি আমরা। ভালো কথা, পরের কোশ্চেনে চলে যায়, আসেন দেখি আর কয়টা কোশ্চেন আছে একটু দেখি। আর কোশ্চেন আছে হচ্ছে, কোনটা করলাম, আর কোশ্চেন আছে হচ্ছে আমাদের 1 2 দুইটা কোশ্চেন আছে ইনশাল্লাহ। তাহলে চলেন এটা সলভ করি এবার। দুইটা পাত্র দেওয়া আছে, বলছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 লিটার পাত্রে গ্যাস দ্বয় মিশ্রিত করলে মোট চাপ কত হবে। ভালো কথা, প্রবলেমটা হচ্ছে এই জায়গায় না হয় আপনি এ গ্যাস সম্পর্কে যখন লিখছেন, লেখেন এ গ্যাস সম্পর্কে, এ গ্যাস সম্পর্কে যখন লিখছেন আপনি না হয় P1 V1 লিখে দিতে পারলেন, ভালো কথা, P1 V1 লিখে দেন, প্রবলেম নাই। P1 হচ্ছে লেখা আছে 576 mm, কোনো প্যারা নাই, লিখে দিতে পারলাম, ঝামেলা নাই কোনো। এখন এই অঙ্কে তো গ্যাঞ্জাম আছে, এটা আছে হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে আমাকে এসটিপির গ্যাসটাকে নিয়ে যেতে হবে 20 ডিগ্রিতে, দিয়ে কত হচ্ছে আয়তন হচ্ছে সেটা বের করা লাগবে। P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 করে। ভালো কথা, আরে সেই অঙ্ক। এখানে V1 ধরে নেন, V1টা বলা আছে 600 ml, ভালো কথা থাকুক, এই অঙ্কটা সেই আমি খেয়ালই করি নাই যে অঙ্কটা সেই। আচ্ছা ভালো কথা, এটা নিয়ে প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে বি গ্যাসটা সেম কন্ডিশনে নাই, একটু খেয়াল করে দেখবেন। বি গ্যাসের কন্ডিশনটা বেশ অদ্ভুত দেওয়া আছে, এসটিপি লেখা আছে, অবস্থাটা এসটিপি, এসটিপিতে 1 মোল গ্যাস আছে। তাহলে বুঝবেন ব্যাপারটা ভাইয়া, বি গ্যাসের কথা যখন আমরা লিখব, এটা কিন্তু চাইলেই যা ইচ্ছা তা লিখে ফেলা যাচ্ছে না। ফার্স্ট অফ অল আমাকে এটা কনভার্ট করতে হবে। এসটিপিতে আছে মানে এটা তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার এসটিপিতে আছে মানে এটা চাপ 1 অ্যাটমসফিয়ার, আবার এসটিপিতে 1 মোল গ্যাস আছে, 1 মোল গ্যাস আছে মানে এটা 22.4 লিটার। আমাদের কাজ হচ্ছে এই যে 1 অ্যাটমসফিয়ার আর 22.4 লিটারকে, এটাকে যদি আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাই, দুইজনের তাপমাত্রাটা সেম করা লাগবে, না সেম করলে মিশাবো কিভাবে। আগে দুইজনের তাপমাত্রা সেম করে 20-এ নিয়ে গিয়ে তারপর 30-এ যাই, অথবা আরেকটা কাজ করা যায়, এটার 20-কে কনভার্ট করে 30-এ নিয়ে যাই, এটার 0-কে কনভার্ট করে 30-এ নিয়ে যাই, দুটাই করা যাবে। তাহলে আগে আমরা এটা করি, এই দুজনকে 20 বানাই, আমি যেটা করতে চাচ্ছি এই দুটাকে 20 বানাই, ধরে নেই চাপটা সেম থাকবে, কারণ চাপ তো না হলে নতুনটা বের করা পসিবল না। দেখি অন্য কোনো ওয়েতে বের করা পসিবল কিনা, চাপ খেয়াল করি, আসেন দেখি। আমার মনে হচ্ছে অঙ্কে কোনো একটা ডেটা মিসিং আছে, সামহাও কোনো না কোনো ডেটা মিসিং আছে মনে হচ্ছে, তার মানে কিছু একটা ধরে নিতে হবে। সো এটা আমরা কি করতে পারি, আমার P1 PV আর T দেওয়া, আমি পরবর্তী অবস্থার যদি চাপটা বের করতে চাই বা আয়তনটা বের করতে চাই, তাপমাত্রা চেঞ্জ করলে নতুন P/V বের হবে, কিন্তু PV বের হবে। ইয়েস P2 V2 বের করতে পারলেই তো হচ্ছে, ওইটাই তো আমার নতুন দুইটার গুণফল, তাই না? ইয়েস হয়ে যাবে। আচ্ছা বি গ্যাসের ক্ষেত্রে আমরা কাজটা করি, আসেন, ডেটা মিসিং নাই, এটা দিয়ে করা যাবে। বি গ্যাসের ক্ষেত্রে আসেন একটু আমরা খেয়াল করি, এই ভ্যালুগুলাকে আপনারা প্রাইম টাইম দিয়ে প্রকাশ করেন। আপনারা এইভাবে লেখেন, এই যে টি প্রাইম, ধরে নেন টি প্রাইম মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ 273 কেলভিন। এসটিপি বলা, এটা 273 কেলভিন। পি প্রাইম দ্যাট ইজ 1 অ্যাটমসফিয়ার। ভি প্রাইম দ্যাট ইজ 22.4 লিটার। আমরা এটাকে নিয়ে যেতে চাচ্ছি 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ঠিক আছে? তার মানে টি 2-তে চলে যান, এগুলো 2 প্রাইম আকারেও লিখতে পারেন, সবগুলোকে 2 প্রাইম আকারে লেখেন, T2 প্রাইম, P2 প্রাইম, V2 প্রাইম। T2 এর মান 20 ডিগ্রি, আমি এটাকে নিয়ে যাচ্ছি 20 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে গেলে জিনিসটা হয়ে যাবে 293 কেলভিন, 293 কেলভিন বসিয়ে দিলাম, 293 কেলভিন। আমাদের উদ্দেশ্য হচ্ছে
P2 আর V2 বের করা, কিন্তু আলাদা করে দুইটা আননোন P2 এবং V2 দুইটাই 20 ডিগ্রি সেন্টিগ্রেডে নতুন তাপমাত্রা, নতুন চাপ আর নতুন আয়তন কত এটা জানা লাগবে। কিন্তু আমাদের তো আলাদা করে দুইটা আননোন তো একসাথে বের করার ওয়ে নাই। তাই আমরা যেটা করব, আমরা সিম্পলি P2 গুণিত V2 পেয়ে গেলেই হচ্ছে। P2 ইন্টু V2 ইকুয়াল টু হোয়াট, এটা পেয়ে গেলে হচ্ছে। নাও আমরা জানি বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র বলে একটা সূত্র শিখেছিলাম। বয়েল ও চার্লস সমন্বয়, লিখলাম এটা, বয়েল ও চার্লস সমন্বয়। সো ভালো কথা, সমন্বয় করলে এরকম এখানে যে সূত্রটা শিখেছিলাম সেটা হচ্ছে P2 V2 বাই T2 ইকুয়াল টু P2 প্রাইম V2 প্রাইম বাই T2 প্রাইম। দেখেন এই সূত্রটা, এখন এখানকার আমার সব মান জানা আছে, আমার এখান থেকে P2 V2 বের হয়ে যাবে। আর P2 V2 বের হয়ে গেলে লারে লাপ্পা অঙ্ক হয়ে যাবে, মিলে যাবে। তাহলে P2 V2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে P2 প্রাইম V2 প্রাইম বাই T2 প্রাইম ইন্টু T2। মানগুলা বসিয়ে দেন, আমি এদিকে করে বসাচ্ছি। P2 প্রাইমের মান হচ্ছে 1, V2 প্রাইমের মান হচ্ছে 22.4 লিটার, T2-র মান হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 293, T2 প্রাইমের মান হচ্ছে 273। তাহলে অঙ্কটা কষতে গেলে কেমনে কষবো অঙ্কটা? 22.4 গুণিত 293 ডিভাইডেড বাই 273। আনসারটা আসছে 24.04 লিটার। 24.04, এটা তো লিটার আসবে না, এটা বেসিক্যালি লিটার অ্যাটমসফিয়ার একসাথে আসবে। খেয়াল করেন, আমরা P2 V2 এর একসাথে মানটা পাইছি, এটা হলেই চলবে। আমরা P2 V2 এর একসাথে মান পাইছি। তাহলে এ গ্যাসের P1 V1 জানা আছে, ওগুলা যেহেতু লিটার অ্যাটমসফিয়ারে বের করা, আমাদের কাজ হচ্ছে এগুলোকেও লিটার অ্যাটমসফিয়ারে তাহলে লেখা। আসেন এগুলোকেও লিটার অ্যাটমসফিয়ারে লিখি। আমরা মুখে মুখে মানে ক্যালকুলেটরে হিসাবটা করে নেই, এই জায়গাটায় লিখছি। আসেন 576 mm আছে, সেইটাকে আমরা আসেন অ্যাটমসফিয়ারে পরিবর্তন করতে 760 দিয়ে ভাগ করা লাগবে। এটা আসছে 0.76 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, 600 ml মানেই 0.6 লিটার। তাহলে আমরা এগুলো সব ভ্যালু পেয়ে গেলাম। আমাদের কাজ হচ্ছে এই ভ্যালুগুলো আমরা এখন মোট চাপের জন্য বের করব। ঠিক আছে, 20 ডিগ্রি সেন্টিগ্রেডে বের করছি। তাহলে আমরা এটা লিখি, 20 ডিগ্রি সেন্টিগ্রেডে পি টোটাল ইজ ইকুয়াল টু, দেখে আসি যে স্টপ কক ছিল কিনা, না সিম্পলি দুইটা গ্যাসকে মেশানো হয়েছে। আমরা ধরে ফেলতে পারি মোট আয়তনটা হচ্ছে দুইটা গ্যাসের মোট আয়তনের সমান। ইয়েস, যেহেতু নতুন আয়তন দেওয়া নাই, দুইটা গ্যাসকে মিশালে মোট আয়তনটা দুইজনের যোগফলের সমান হবে, এটা ধরে নিতে পারি। তাহলে পি টোটাল ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। ও, V2 এর মান তো জানি না, V2 এর মান তো জানি না, তাহলে ঝামেলাটা কি? V2 কেন জানবো না? V2 তো জানা যাবে। V2টা হচ্ছে আমি 20 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে গেছি, তাহলে চার্লসের সূত্র অ্যাপ্লাই করলেই তো হয়ে যাচ্ছে। চার্লসের সূত্র অ্যাপ্লাই করলে 293 ভাগ 273, এটা গুণিত হচ্ছে 22.4, 24.04ই আসছে। তাহলে P2 আসলে কোনো চেঞ্জ হয় নাই, এক অ্যাটমসফিয়ারই আছে। আমাদের P2টা এক অ্যাটমসফিয়ারে আছে। আচ্ছা, V2 পেয়ে গেছি, V2ই হচ্ছে 24.4। এই যে এখানে যে PV এর মানটা আমরা বের করেছি না লিটার অ্যাটমসফিয়ারে, বেসিক্যালি এখানে P2 এর মান এক অ্যাটমসফিয়ার, মানে P2 চেঞ্জ হয় নাই, বা চেঞ্জটা এত অল্প যে মেইন চেঞ্জটা আসলে আয়তনের হয়েছে, চাপের চেঞ্জটা এতই অল্প, আয়তন বেড়ে চাপের চেঞ্জটাকে হচ্ছে করছে আর কি। ঠিক আছে, তাহলে আমরা যদি V2 এর মানটা 24.04 ধরে নেই, আসেন লিখি। তাহলে এই জায়গাটায় আসছে কি, P1 এর মান আগের অঙ্কে দেখে আসছে, P1 এর মান হচ্ছে 0.76 অ্যাটমসফিয়ার, বসাই 0.76 অ্যাটমসফিয়ার গুণিত V1টা ছিল 0.6 লিটার। P2 এর মানটা পেলাম কত? P2 V2 দুইটা মিলাই পাইলাম হচ্ছে কত? 24.04। P2 V2 মিলায়ে 24.04 ডিভাইডেড বাই V1 প্লাস V2। তাহলে V1 এর মান হচ্ছে কত পেয়েছি? 0.6, V2 এর মান হচ্ছে 24.04। তাহলে তাই যদি হয় ভ্যালুটা বের করে ফেলে আসেন। 0.76 ইন্টু 0.6 প্লাস 24.04 ডিভাইডেড বাই 0.6 প্লাস 24.04, 0.994 অ্যাটমসফিয়ার পাওয়া গেল।
আমরা মোট চাপটা 20 ডিগ্রি সেন্টিগ্রেডে পেয়ে গেলাম এত। আমাদেরকে অঙ্কটাই বলেছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেডে 2 লিটার। দেখছেন অবস্থা, আমি খেয়ালই করি নাই যে এখানে মোট আয়তনটা 2 লিটার দেওয়া আছে। আরে অঙ্ক করতে করতে মাথা পাগল হয়ে গেছে, একটু মাফ করে দিবেন আমাকে। এটা হুদা হুদা আমরা এখানে V1 প্লাস V2 এটা বসাইছি। নো নো নো, মোট আয়তনটা 2 লিটার দেওয়া আছে, আমরা চাইলে এখানে 2 লিটার ব্যবহার করে অঙ্কটা করে ফেলতে পারবো। সরি, আমরা এখানে 2 দিয়ে অঙ্কটা করে ফেলতে পারবো। আমিও তো বলি যে কিছু একটা তো থাকবে, 0.76 গুণিত 0.6 প্লাস। সরি, আশা করি বুঝতে পারছেন কি করলাম। আমি 2 কেন বসালাম, কারণ অঙ্কে আমাদের নতুন পাত্র যেটা সেটা বলে দিছে 2 লিটার পাত্র। আমি ওটা খেয়ালই করি নাই যে 2 লিটার পাত্র বলছে, আমি তাই দুইজনের আয়তনটা যোগ করছিলাম। দরকার নাই দুইজনের আয়তন যোগ করা, 2 লিটার বলা আছে, 2 লিটার দিয়ে আমরা পারবো করতে। তাহলে 2 দিয়ে ভাগ করে দেই, কি বিশাল মানের পার্থক্য চলে আসছিল ভাই। 12.248 অ্যাটমসফিয়ার আসছে। ভালো কথা। এটা কততে আসছে? 20 ডিগ্রি সেন্টিগ্রেডে। কোয়েশ্চেনে বলছে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড এ চাপ, পি টোটাল প্রাইম যদি আমরা ধরে নেই গেলুসাকের সূত্র অনুযায়ী, সূত্রটা বসবে পি টোটাল বাই টি ইন্টু টি প্রাইম। তাহলে পি টোটালের মানটা পাইছি 12.248, ভাগ করব প্রাথমিক টেম্পারেচার 20 ডিগ্রি দিয়ে, তার মানে 293 দিয়ে, গুণ করব পরের টেম্পারেচার 30 ডিগ্রি দিয়ে, মানে 303 দিয়ে। তাহলে এই গুণফলের সাথে আমরা 303 ভাগ 293 করলেই আনসার বেরিয়ে যাচ্ছে। আনসার হচ্ছে 12.67 অ্যাটমসফিয়ার আনসার। তাহলে অঙ্কটাতে যেহেতু গ্যাঞ্জাম খাইছি আমরা একটা, তাহলে একটু রিভিউ করি। আমরা যেটা করলাম, গ্যাঞ্জামটা দেখতে পেলাম, বি গ্যাস যেটা দেওয়া আছে, খেয়াল করবেন বি গ্যাসের কিন্তু ডিরেক্টলি P1 V1 দেওয়া নাই, তার বদলে সিম্পলি এসটিপি বলা আছে। প্রবলেম হচ্ছে এসটিপি বলার মানে তাপমাত্রাটা আলাদা, তাপমাত্রাটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আমাদের এ গ্যাসটা আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে দুইজনকে মিশাইলে আপনি সঠিক হিসাব করতে পারবেন না, কারণ মনে রাখতে হবে এই যে আমরা যে ডাল্টনের আংশিক চাপ সূত্র বা আংশিক চাপ যেগুলো বের করছি, ওগুলো সবার তাপমাত্রা কিন্তু সমান, মিশাইলে তাপমাত্রা সমান হইতে হবে। তাই আমরা প্রথমে যে কাজটা করলাম, বি গ্যাসের তাপমাত্রাটা এই যে এসটিপি যে বলা ছিল, তার মানে 273 কেলভিন 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ওটাকে আগে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করছি আমরা। তাহলে ওটার ক্ষেত্রে নতুন P2 V2 এর মান কত আসছে সেটা বের করে ফেলছি আমরা। P2 V2 এর মান বের করে ফেলছি। P2 V2 এর মান বের করে আমরা এবার দুইজনের তাপমাত্রা সমান হয়ে গেছে, দুইজনেরই 20 ডিগ্রি। এরপর গিয়ে আমরা পি টোটালের সূত্র বসায় ওই P2 V2 এর মান একসাথে বসাইছি, বসে আমরা পাইছি কত আয়তন, 12.248 অ্যাটমসফিয়ার। এবার এই তাপমাত্রাটা ছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা 30 ডিগ্রি সেন্টিগ্রেডে চাপ কত হবে, গে-লুসাকের সূত্র অ্যাপ্লাই করে আমরা এটা বের করে ফেলেছি। ঠিক আছে, দিস ইজ গে-লুসাকের সূত্র। অলরাইট, ডান। তাহলে অঙ্কটাও গেল। লাস্ট অঙ্কে চলে আসেন। খুবই সোজা অঙ্ক। স্টপ কর্ক খুলে দিলে মিশ্রণের চাপ যদি 109.8 কিলো প্যাসকেল হয়, তবে গ্যাস দ্বয় আদর্শ কিনা, গ্যাসের ন্যায় আচরণ করে কিনা বিশ্লেষণ করো। কোনো টেনশন নাই, কিভাবে করতে হয় আসেন দেখি। তাহলে এ গ্যাসের P1টা দেওয়া 82 সেন্টিমিটার এইচজি। যেহেতু আমাদের ফাইনাল অ্যান্সারটা কিলো প্যাসকেলে দেওয়া, তাহলে আচ্ছা যে কোনোটা চেঞ্জ করা যায়, সমস্যা নেই, এগুলো চেঞ্জ করার কোনো দরকার নাই। V1 দেওয়া আছে 425 ml, বি গ্যাসের জন্য P2টা দেওয়া আছে 780 mm। গ্যাঞ্জামটা হচ্ছে প্রাথমিক চাপটা দেওয়া, এ গ্যাসের চাপটা দেওয়া সেন্টিমিটারে, তাই mm কে সেন্টিমিটারে কনভার্ট করে সেম চাপে নিয়ে আসবেন। এই মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাইতে 10 দিয়ে ভাগ করা লাগে, তাহলে 78 সেন্টিমিটার। সেম ওয়েতে V2, এই বি গ্যাসটার আয়তন দেওয়া আছে 455 ml। ভালো কথা। এবার হচ্ছে আমরা একদম পি টোটালের সূত্র ব্যবহার করে ফেলি। পি টোটাল ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2, দুইটা যোগ করলাম, ডিভাইডেড বাই V1 প্লাস V2। যখন আমরা এটা করে ফেলবো, P1 এর মান হচ্ছে 82 সেন্টিমিটার, গুণিত V1 এর মান হচ্ছে 425, প্লাস P2 এর মান হচ্ছে 78, V2 এর মান হচ্ছে 455, ডিভাইডেড বাই দুইটা আয়তনের যোগফল, তার মানে 425 প্লাস 455। যে মানটা পাবো সেটা আসবে সেন্টিমিটারে, সেটা আসবে সেন্টিমিটার পারদ চাপে। ঠিক আছে,
ওটাকে আমার অন্য কিছুতে কনভার্ট করা লাগবে। তাহলে 82 ইন্টু 425 প্লাস 78 ইন্টু 455 ডিভাইডেড বাই 425 প্লাস 455 যোগ করলে চলে আসে 79.93 সেন্টিমিটার এইচজি। ভালো কথা, কিন্তু আমাদের যেটার সাথে কম্পেয়ার করতে দিয়েছে সেটা কিলো প্যাসকেলে আছে। তাহলে আগে সেন্টিমিটার থেকে অ্যাটমসফিয়ারে যায় আসেন। যে সেন্টিমিটারের ভ্যালুটা পেয়েছেন সেটাকে 76 সেন্টিমিটার দিয়ে ভাগ করলেই অ্যাটমসফিয়ার বের হয়ে যাবে, দ্যাট ইজ 1.052 অ্যাটমসফিয়ার। আর অ্যাটমসফিয়ারের ভ্যালুকে এই যে এখানে যে অ্যাটমসফিয়ারের ভ্যালু পেয়েছেন এই পুরো মানকে আমরা যদি 101.325 দিয়ে গুণ করি তাহলে চলে আসবে কিলো প্যাসকেল, দ্যাট ইজ 106.57 কিলো প্যাসকেল। তাহলে স্টপ কর্ক খুলে দিলে মিশ্রণের চাপ 109.8 কিলো প্যাসকেল ইন রিয়েলিটি পাওয়া গেছে। এটা বাস্তব মান, খেয়াল রাখবেন, এটা বাস্তবে পাওয়া গেছে। আর এটা যদি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করত, আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করলে মানটা পাওয়ার কথা ছিল 106.57। তার মানে গ্যাস দ্বয় আদর্শ আচরণ করে না। তো এই কথাটাকে আমরা কিভাবে লিখব? আদর্শ আচরণ করলে, এভাবে লিখেন, আদর্শ আচরণ করলে মিশ্রণের চাপ হতো 106.57 কিলো প্যাসকেল, কিন্তু বাস্তব চাপ বা বাস্তবে চাপ হয়েছে, বাস্তবে চাপ কত হয়েছে? 109.8 কিলো প্যাসকেল। অতএব গ্যাস দ্বয় আদর্শ নয়। এটা হচ্ছে আমাদের আনসার। অতএব গ্যাস দ্বয় আদর্শ নয়, এটা হচ্ছে আমাদের আনসার। এটাই বিশ্লেষণ করতে বলছে, দিস ইজ আওয়ার অ্যান্সার। তো আমরা অনেকগুলো অঙ্ক সলভ করলাম ইনশাল্লাহ, আপনাদের কথা মাথায় রেখে আমরা প্রচুর অঙ্ক সলভ করেছি। এগুলোর যখন অ্যাডভান্স ক্লাস হবে তখন ইনশাল্লাহ আমরা আরো কনসেপচুয়াল কঠিন প্রবলেম সলভ করবো, ভার্সিটির অঙ্ক সলভ করবো, আরো অঙ্ক সলভ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আই গেস আর কোনো নাই, লেকচার নাই, না শেষ হয়ে গেছে সব ডান আমাদের। তাহলে এতদূর পর্যন্ত আজকের ক্লাসটা থাকলো। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র নিয়ে। ঠিক আছে, তাহলে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।